Professor Suprakash Chandra Roy. Sir, please come to the dais. We have Professor Chandrima Saha. Ma'am, please come to the dais. And we have also Sri Shomen Ghosh, Senior Curator BITM. Sir, please take your seat. Let's have a round of applause for the dignitaries and the guests. Today we have with us Professor Suprakash Chandra Roy, Chairman, Steering Committee, National Science and Technology Digital Archives, Member of National Commission of History of Science, INSA, former Professor and Chairman, Department of Physics, Bose Institute. Let's have a round of applause for Professor Roy. We have Professor Chandrima Saha with us. Professor Saha was the former director and professor of eminence, National Institute of Immunology, New Delhi. Please have a round of applause for Professor Saha. And we have Sri Shomen Ghosh, Senior Curator BITM Kolkata with us, who is obviously today's host too. Please have a round of applause for Sri Saha Ghosh too. Now, I would like to request Sri Shomen Ghosh to felicitate Professor Suprakash Chandra Roy. Let's have a round of applause while Sri Shomen Ghosh is felicitating Professor Suprakash Chandra Roy, sorry. Thank you, sir. Now, I would like to request Sri Shomen Ghosh to felicitate Professor Chandrima Saha. Please have a round of applause. Thank you, sir. Now, I want to call two of the students from the audience to felicitate Sri Shomen Ghosh, Senior Curator, BITM. Let's join our hands together. Thank you, dear. At the very outset, I would like to request Sri Shomen Ghosh, Senior Curator BITM, to deliver the welcome address. Thank you, sir. Good morning, সুপ্রভাত। যখন আমরা এই প্রোগ্রামটা অ্যারেঞ্জমেন্ট করছিলাম, সুপ্রকাশ স্যার বলেছিলেন যে আমি বেশিরভাগ বাংলাতেই বলার চেষ্টা করব, সেহেতু আমি আমার যে ওয়েলকাম অ্যাড্রেসটা আমি বাংলাতেই বলছি। প্রথমত বলে দিই, আজকের যে লেকচারটা এটা পপুলার, মানে আগেও আমাদের আজকে মঞ্চে উপস্থিত সুপ্রকাশ স্যার, চন্দ্রিমা ম্যাডাম, আর যারা বিশিষ্ট ব্যক্তিবর্গ আছেন, এছাড়া আমাদের প্রিন্ট আর মিডিয়ার বন্ধুরা, ছাত্রছাত্রীরা, যারা আগে তোমরা বিআইটিএমে এসছো, তোমরা বিভিন্ন রকম পপুলার সায়েন্স লেকচার আগেও অ্যাটেন্ড করেছো, কিন্তু আজকের লেকচারটা একটু অন্যরকম। এর কারণটা আমি বলি। আজকে যেটা লেকচার আমরা করতে চলেছি সেটা হচ্ছে আমাদের একটা সায়েন্স টেকনোলজি আর্কাইভ তৈরি হয়েছে, তার ফার্স্ট পাবলিক এনগেজমেন্ট লেকচার। যেই লেকচারটা আমাদের সুপ্রকাশ স্যার এখন বলবেন, সেটা একজন আমাদের এই কলকাতাতেই একজন নারী, যিনি উল্লেখযোগ্য বিজ্ঞানের ক্ষেত্রে অবদান রেখেছিলেন, এবং আমাদের ভারতের যে বিভিন্ন ইতিহাস আছে, বিজ্ঞানের ইতিহাসটা প্রত্যেকেই আমরা জানি খুব উল্লেখযোগ্য, কিন্তু আমাদের স্বাধীনতা পরবর্তী বা পূর্ববর্তী সময়ে যারা উল্লেখযোগ্য কাজ করেছে তাদের সম্বন্ধে আমরা বিশেষ কিছু জানতে পারি না। তো এখানেও অনেক উল্লেখযোগ্য বিজ্ঞানীরা
যারা অনেক উল্লেখযোগ্য কাজ করেছে, তাদের এটাকে জানার জন্যে বা পরবর্তী প্রজন্মকে জানানোর জন্যে আমাদের একটা সায়েন্স টেকনোলজি আর্কাইভ বিআইটিএম করা হয়েছে, যেটাতে তোমরা গিয়ে বিভিন্ন রকম ইনফরমেশন জানতে পারো যে এখানেও যে কত বাধা বিঘ্ন ছিল, তা সত্ত্বেও তারা কি ধরনের উৎকৃষ্ট শ্রেণীর কাজ করেছে। আর আমাদের এই যে সায়েন্স টেকনোলজি আর্কাইভের সম্বন্ধে কিছুটা ব্রিফ ইন্ট্রোডাকশন সুপ্রকাশ স্যার বলবেন প্রথমে। আর পরবর্তী প্রজন্মে যেমন আমাদের দায়িত্ব তোমাদেরকে জানানো যে এখানে যারা বিজ্ঞান বিষয়ে গবেষণা করেছে, কি উৎকৃষ্ট মার্গের গবেষণা করেছে সেটা জানা, যেমন আমাদের ইতিহাস বা সাংস্কৃতিক ঐতিহ্যকে রক্ষা করা, পরস্পর ট্র্যাডিশন যেমন আমাদের আছে, এবং জেনারেশন টু জেনারেশন এটাকে আমাদের পরপর প্রোপাগেট করতে হয় যাতে পরবর্তী প্রজন্মও আমাদেরকে এইগুলোকে কনজারভেশন করতে পারে। সেরকম সায়েন্স টেকনোলজিরও আমাদের বড় ঐতিহ্য আছে, সেই ঐতিহ্য থেকে রক্ষা করার জন্যে বা জানার জন্যে এই বিশেষ লেকচারটার আমরা আয়োজন করেছি। প্লাস ভবিষ্যতে যদি তোমরা এই বিষয়ে উৎসাহী হও, এই আর্কাইভের পোর্টালটাকে তোমরা অ্যাক্সেস করতে পারো, করে বিভিন্ন রকম ইনফরমেশান তোমরা জানতেও পারবে এবং তোমরাও এর মাধ্যমে উৎসাহী হতে পারবে। ভবিষ্যতে তোমরা বিজ্ঞানকে নিয়ে ভাবনা চিন্তা করতে পারবে, আর বিজ্ঞান বিষয়ে কেরিয়ার গড়ার জন্য তোমাদের এটা উৎসাহী করবে বলে আমি মনে করি। আমি আরেকবার সবাইকে স্বাগত জানাচ্ছি, আর আশা করি তোমাদের এই লেকচারটা অত্যন্ত ভালো লাগবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। Thank you, sir, for your warm welcome address. Now, I'd like to request Professor Chandrima Saha to deliver her keynote address. Have a big round of applause for Professor Saha. আমার ছোট বন্ধুরা এবং ডিগনিটারিজ যারা আছেন, আমি ভাবলাম যে আমি তোমাদের একটু আর্কাইভের কনসেপ্টটা বোঝাই। তোমরা সবাই নিশ্চয়ই মোবাইলে ছবি তোলো, নিশ্চয়ই, এবং সেই ছবিগুলো রেখে দাও। তারপরে 3 বছর বাদে, 4 বছর বাদে কি 1 বছর বাদে সেগুলো যখন দেখো যে হ্যাঁ ওই দিন আমরা পিকনিকে গেছিলাম, ওই দিন আমরা স্কুলে স্পোর্টস হয়েছিল, এরকম সব ঘটনা সেগুলো দেখো। কিন্তু যখন আমরা ছোট ছিলাম তখন কিন্তু মোবাইল ছিল না। তখন আমরা কি করতাম, আমাদের ক্যামেরা ছিল, সেই ক্যামেরায় আমরা ছবি তুলতাম, সেই ছবিগুলো আমরা প্রিন্ট করতাম, হয় ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নয় কালার। এবার কালারটা পরবর্তীকালে এসছে, প্রথমে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছিল। সেগুলো আমরা অ্যালবামে রেখে আমাদের বাড়িতে এরম পরপর, এখন তো জায়গায় নেই কারুর বাড়িতে, কিন্তু সে পরপর অ্যালবাম, যেমন আমার কাছে আছে 70 বছর 80 বছরের পুরনো সব অ্যালবাম আমাদের ফ্যামিলি, এগুলোকে ফ্যামিলি আর্কাইভ বলে। তোমরাও যখন জিজ্ঞেস করবে তোমাদের মা বাবাকে, তাদেরও ছোটবেলার অনেক অ্যালবাম আছে। তো এটা হচ্ছে ফ্যামিলি আর্কাইভ। তো মানে আমরা পেছনে গিয়ে জানতে পারবো কারা আমাদের অ্যানসেস্টার্স ছিলেন, বা আমরা একটা সময় কি করেছি, তারা একটা সময় কি করেছেন, সব ফটোগ্রাফিক এভিডেন্স। তার সঙ্গে হয়তো কেউ একটু ক্যাপশনও লিখে রেখেছেন। আর আর্কাইভ অনেক রকমের হয়। তো এখন তোমরা নিশ্চয়ই আইপিএল দেখছো, আইপিএলেরও আর্কাইভ আছে। আইপিএল শুরু হয়েছিল 2008 সালে। সেই সময় থেকে এখনকার সব খেলা কিন্তু রেকর্ডেড। তুমি যদি চাও যে কোনো খেলা আইপিএল আর্কাইভে গিয়ে দেখতে পারো। আর এখন কি হবে, তোমরা যেই স্কুল থেকে বেরোবে, বা এখনও তোমরা মনে মনে নিশ্চয়ই ঠিক করে নিয়েছো যে আমি সায়েন্টিস্ট হব, কি আমি ডাক্তার হব, কি আমি ইঞ্জিনিয়ার হব, কি আমি মিউজিশিয়ান হব, কি আমি আর্টিস্ট হব। এগুলো তো তোমরা যার যেদিকে ইচ্ছে সেটা তোমরা নিশ্চয়ই মনে করেছো। তো তখন দেখবে যে তোমরা যখন আরো ব্রডার ওয়ার্ল্ডটা জানতে চাইবে, অ্যাবাউট মিউজিশিয়ানস, অ্যাবাউট প্লেয়ার্স, ইভেন আর্টিস্ট, সায়েন্টিস্ট, তখন বিভিন্ন আর্কাইভে গিয়ে তোমরা দেখতে পাবে তাদের সম্বন্ধে ইনফরমেশন। যেমন এই আর্কাইভটা যেটা হয়েছে বিআইটিএমে, এটা প্রাইমারিলি সায়েন্টিস্টদের আর্কাইভ। সেখানে গিয়ে তোমরা জানতে পারবে তাদের এমনকি তাদের লেখা চিঠি, তাদের বানানো ইনস্ট্রুমেন্টস, নানা রকম ইনফরমেশন তোমরা এই আর্কাইভ থেকে পাবে।
কাজে একটা আর্কাইভের অনেক ইউজ আছে। এডুকেশনাল আর্কাইভ বলেও একটা জিনিস আছে, যেটা সারা পৃথিবীতে নানান জায়গায় আছে। যেমন তোমার রয়্যাল সোসাইটির আর্কাইভ আছে, আমি ইননিউমারেবল নাম্বার অফ আর্কাইভস। তো এখানে আমাদের যেটা চেষ্টা সেটা হচ্ছে তোমাদের কাছে তুলে ধরা যে আমাদের দেশের যারা বিজ্ঞানী ছিলেন তাদের সম্বন্ধে সমস্ত ইনফরমেশন। তো এটা আর্কাইভটা একটা, যে কোনো আর্কাইভই একটা ইভলভিং প্রসেস, মানে অ্যাড হতে থাকে, যে যেমন যেরকম আমরা ইনফরমেশন পাই আমরা অ্যাড করি। কাজে আমি মনে করি যে এটা একটা খুব ভ্যালুয়েবল আর্কাইভ এখানে তৈরি হয়েছে। এটা তোমাদের জন্য, যারা বিশেষ করে স্কুলে আছো এবং পরবর্তীকালে কলেজে থাকবে, তোমরা উইথ আ ক্লিক অফ আ বাটন তোমরা দেখতে পাবে যে হিস্ট্রিটা পুরো কি একজনের সম্বন্ধে, বা তাদের বিভিন্ন সায়েন্টিস্টদের সঙ্গে কীরকম ইন্টারাকশন ছিল, অনেক ইনফরমেশন তোমরা পাবে। আশা করি তোমরা এটাতে রেজিস্টার করে পরে ডক্টর রয়ও বলবেন আর্কাইভটা সম্বন্ধে একটু। আর আজকে উনি যার সম্বন্ধে বলবেন, বিভা চৌধুরী, একটা রিমার্কেবল জার্নি বিভা চৌধুরীর, কিন্তু উনি অনেকভাবেই আনরেকগনাইজ থেকে গেছেন, সেটা আজকে শুনবে। উনি খুব সুন্দর করে বিভা চৌধুরী গল্পটি বলেন এবং আমরাও শুনে প্রচুর ইন্সপিরেশন পেয়েছি সেইটা থেকে। আমি আশা করব যে আজকে তোমরা সেটা শুনে তোমরাও সেটাকে নিজেদের মধ্যে নেবে এবং ইন্সপায়ার্ড হবে। থ্যাংক ইউ। Thank you, ma'am, for addressing the young, ignited minds. Now, I would like to request all of our dignitaries to kindly spare us for 5 minutes so that we can get ready, yes, for the lecture. Dear students, please wait for 5 minutes so that we can get ready for the lecture session. Thank you. Now, the time has come. We have to move to the next part of the program. Now, I would like to request Professor Suprakash Chandra Roy to proceed to today's session on the topic, a star called Bibha, celebrating the life of a forgotten physicist. Please welcome Professor Roy on the stage to deliver the lecture.
স্লাইডটা করে দাও, চালু করে দাও। এটা নয়, প্রথম স্লাইডটা। তুই ব্ল্যাক, তুই স্লাইড শো করোনি তো? স্লাইড শো করেছো? এই তো এরকম, ঠিক আছে থাক। একদম ব্ল্যাক, একদম ব্ল্যাক করো। ওটাকে বাদ দাও, ওটাকে বাদ দাও, তাহলে স্লাইড শো বাদ দাও এখন, এমনি করো। হ্যাঁ এমনি করো, এমনি কালো। হ্যাঁ ঠিক আছে। Good morning everyone. Dr. Chandrima Saha, Sri Somen Ghosh, my colleagues at Science and Technology Digital Archive at BITM, ladies and gentlemen, and my dear students. I feel honored for being invited to present an inaugural lecture of the series organized by the Science and Technology Digital Archive at BITM. তোমরা মহাশূন্যে তাকিয়ে দেখো, অন্ধকার, তার মধ্যে কি একটি নক্ষত্রকে দেখতে পাচ্ছ? একটি নক্ষত্র 3040 আলোকবর্ষ দূরে অবস্থিত, আমাদের পৃথিবীর চাইতে প্রায় 1500 গুণ বড়, অথবা আমাদের বৃহস্পতি গ্রহের চাইতে 1.5 গুণ বড়। এই স্লাইড শো করো এবার, আমাকে ওখানে গেলে ভালো হবে। ওই যে তারাটি দেখতে পাচ্ছ, ওই তারাটির নাম হচ্ছে বিভা। 2019 সালের 17 ডিসেম্বর একটি তারার নামকরণ করা হয়েছে, যার নাম হচ্ছে বিভা। কেন নামকরণ করা হয়েছে? তার বিজ্ঞান কাজকর্মের কথা স্মরণ রেখে তাকে স্মরণ করার জন্য এই তারাটির নাম দেওয়া হয়েছে বিভা। তোমরা জানো, যখন প্রথম লোকে টেলিস্কোপ বা খালি চোখে গ্রহ ইত্যাদি দেখতে শুরু করলো, চিনতে শুরু করলো, তখন তারা এক ধরনের নাম দিতে, নিজেদের মতো নাম দিতেন। যেমন উইলিয়াম হার্শেলের নাম শুনেছ, বিখ্যাত অ্যাস্ট্রোনমার। উনি প্রথম যে তারাটি নামকরণ করেছিলেন। এবং তখনকার দিনে যেটা মোটামুটি প্রচলিত চল ছিল, যে কোনো রাজাদের নামে করলে তাদের কাছ থেকে আমাদের সাহায্য বা অর্থ পেতে সুবিধা হতো। তাই উইলিয়াম হার্শেল যে তারাটির নাম করেছিলেন সেটা হচ্ছে জর্জিয়ান সাইডাস। তার নামটা হচ্ছে কিং জর্জ III, তাকে প্রসন্ন করার জন্য এই তারাটির নাম দিয়েছিলেন জর্জিয়ান সাইডাস, পরে যেটি আমরা ইউরেনাস বলে চিনি। অথবা আমরা যদি আরেকটু দেখি, ইটালিয়ান অ্যাস্ট্রোনমার জিডি ক্যাসিনি, তিনি কি করলেন? তিনি নাম দিলেন সাইডেরা লোডিয়েশিয়া, অর্থাৎ ইটালিয়ান নাম, কিন্তু তার মানেটা হচ্ছে স্টার্স অফ লুই 14, ফ্রান্সের রাজা লুই 14কে প্রসন্ন করার জন্য উনি লাভও করেছিলেন। উনি তাকে প্রচুর অর্থ সাহায্য করেছিলেন। প্যারিসের যে অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরিটা তৈরি হয়েছিল ওরই অর্থ সাহায্যে। কাজে এটা ছিল তখনকার দিনের একটা চলতি ধারা। পরবর্তীকালে যেটা দাঁড়ালো, উচ্চ শক্তি সম্পন্ন টেলিস্কোপ আসার সঙ্গে সঙ্গে, তখন তো চোখ আর সাধারণ টেলিস্কোপের দরকার হলো না, প্রচুর গ্রহ নক্ষত্র ধরা পড়তে লাগলো। এবং অনেককে আমরা যেটাকে বলি এক্সোপ্ল্যানেট, তোমরা জানো কিনা জানি না, এখন পর্যন্ত প্রায় 6000 এক্সোপ্ল্যানেট ধরা পড়েছে। এক্সোপ্ল্যানেটটা কি? এক্সোপ্ল্যানেট হচ্ছে দ্য প্ল্যানেট অরবিটস অ্যারাউন্ড সাম স্টার, নট আওয়ার সান, এক্সেপ্ট আওয়ার সান, সেগুলিকে আমরা বলি এক্সোপ্ল্যানেট। যেমন এই বিভা একটি নক্ষত্র, তারা, এর সঙ্গে একটা এক্সোপ্ল্যানেট আছে, সেই এক্সোপ্ল্যানেটেরও নাম আছে একটা। এবং তোমাকে একটা মজার কথা বলি, যে এক্সোপ্ল্যানেটের নামগুলো এখন দেয় এই ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন। এদের উপর দায়িত্ব দেওয়া হয়েছে যে তোমরা এই তারাগুলোর নামকরণটা তারা ঠিক করবে। এবং 2019 সালে, অর্থাৎ তখন ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়নের 100 বছর, সেই শতবর্ষ পূর্তি উপলক্ষে তারা ঠিক করলো যে এখন যে তারার নামকরণ করা হবে তার জন্য সমস্ত পৃথিবীর লোকেদেরকে আহ্বান করা হবে নামকরণ করার জন্য। সেই সময় ভারতবর্ষেও নামকরণের জন্য একটা দায়িত্ব পড়ে, যে তারা যেন নামকরণ করেন আর কি। তার এখানকার যে ইন্ডিয়ান অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি যারা আছে, তারা ঠিক করলেন যে আমরা এবার যেটা করব, কিছু তারা নাম করব স্কুলের ছাত্রদের এবং কলেজের ছাত্রছাত্রীদের বলবো তোমরা নাম দাও।
পাবলিকরাও দিতে পারে, কিন্তু ওরা সিদ্ধান্ত একটা নিলেন যে পাবলিক যাই দিক, কিন্তু আমাদের মেন ফোকাসটা হবে যারা স্কুলের ছাত্র না। তোমাদের কিন্তু সামনে ভবিষ্যৎ আছে, কোনোদিন হয়তো তোমরাও তারার নাম করবে আর কি। এবং তুমি জানবে যে এই নক্ষত্রটির নাম যে বিভা, এটি একটি স্কুলের ছেলে, ক্লাস 10 এর ছেলে। ওরা দুটো ভাগ করেছিল, একটা হচ্ছে স্কুলের যার ছাত্র 10 পর্যন্ত আর 12 পর্যন্ত, এবং তারপরে হচ্ছে কলেজের ছাত্র। গ্রহের নামকরণের জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল কলেজের ছাত্রদের, আর নক্ষত্রের নামকরণের দায়িত্ব দেওয়া হয়েছিল স্কুলের ছাত্রছাত্রীদের। তার মধ্যে স্কুলের একটি ছত্র, অনেক নাম এসেছিল, 1717টা প্রপোজাল এসেছিল, তার মধ্যে ওরা 10টাকে সিলেক্ট করেছিল। 10 প্রথমে স্ক্রিনিং যেটাকে বলে ফার্স্ট স্ক্রিনিং, 10টাকে সিলেক্ট করলো, তারপরে আবার তার থেকে সিলেক্ট করে আলটিমেটলি যেটা হলো বিভা নামটা ঠিক করা হলো, এবং বিভা চৌধুরীকে সম্মানার্থে। এবং সেই নামটি যে ছেলেটি করেছিল তার নাম হচ্ছে অনন্য ভট্টাচার্য, বাঙালি ছেলে, কিন্তু বাঙালির প্রবাসী বাঙালি, সুরাটের ছেলে, সুরাটে পড়াশোনা করতো। আর এরই যে এক্সো প্ল্যানেট বললাম, এর একটি এক্সো প্ল্যানেট আছে, অর্থাৎ ওই নক্ষত্রের চারধারে ঘুরছে একটা গ্রহ, সেই গ্রহটার নাম করা হয়েছিল সান্তামানাস। তা সান্তামাস মানে কি? সান্তামাস সংস্কৃত শব্দ, মানে হচ্ছে ক্লাউডেড। আর বিভা তো মানে তোমরা জানো, ফ্ল্যাশ অফ লাইট, উজ্জ্বল জ্যোতি, উজ্জ্বল আলো, বিভা। কাজে এই দুটো নামের, বিভার নামকরণের যে নামটা, সেটা কিন্তু ভারতীয় ছাত্ররা নামটি দিয়েছিল। এইটা হচ্ছে এর প্রথম। আচ্ছা, লাইটটাই তো করছি। পরেরটা দাও তাহলে, দাও। হ্যাঁ, পরেরটা যাও, পরেরটা। সেই জন্য আজকে আমার টকটার নাম হচ্ছে এ স্টার কল্ড বিভা। তারার নাম হলো বিভা, এবং তার জীবনী এবং জীবন সম্বন্ধে আমরা আলোচনা করব। এখন এখানে এই আলোচনা প্রসঙ্গে বলে রাখি, এখানে 3টে উদ্দেশ্য আছে বা 3টে অংশ আছে, যেটা আমাদের চন্দ্রিমা ম্যাডাম বললেন যে এখানে আমরা সায়েন্স অ্যান্ড টেকনোলজি আর্কাইভ ইত্যাদি আছে, সেগুলো সম্বন্ধে কিছু বলা। 3টে জিনিস আছে। একটা হচ্ছে আমাদের উদ্দেশ্য হচ্ছে যে তোমাদের বর্তমান ছাত্রছাত্রী এবং বর্তমান প্রজন্মকে শুধু বিজ্ঞান নয়, বিজ্ঞানী এবং বিজ্ঞানের আলোচনা তো হবেই, যেহেতু নামটা দেখে বুঝতে পারছি ওর জীবনীতে আমরা আলোচনা করবই, তার সঙ্গে আমরা বিজ্ঞানের ইতিহাসটা কি, বিজ্ঞানের ইতিহাস সম্বন্ধে তোমাদের একটু উৎসাহিত করা, উজ্জীবিত করার জন্য একটা অংশ আছে যে এই ধরনের লেকচারে অ্যারেঞ্জমেন্ট করার। সেই অংশটা কিছুক্ষণ বলবো। আরেকটা হচ্ছে বলবো, যেহেতু এটা সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিজিটাল আর্কাইভের তরফে করা হয়েছে, তোমরা ডিজিটাল আর্কাইভটা কি করে ব্যবহার করতে পারো, এবং ব্যবহার করলে কি ধরনের তথ্য সংগ্রহ করতে পারো, তথ্য জানতে পারো, সেটা একটু বলবো প্রাথমিকভাবে, এবং তারপরে আমি এই বিজ্ঞানীর জীবনী সম্বন্ধে আসবো। তাহলে এবার আমরা একটু হিস্ট্রি অফ সায়েন্সটা দেখে নিই। হিস্ট্রি এবং হিস্ট্রি অফ সায়েন্স দেখি এটা দিয়ে হয় কিনা, আমি দেখি আগে। এটা দিয়ে না হলে খুব মুশকিল, হচ্ছে না, করো। আমরা হিস্ট্রি অ্যান্ড হিস্ট্রি অফ সায়েন্স। ইতিহাস তো তোমরা পড়ো স্কুলে ইত্যাদি, ইতিহাস পড়ো। ইতিহাস কি তোমরা জানো? ইতিহাস কি? ইতিহাস অতীতের কথা বলে। হিস্ট্রি স্পিক্স অফ দ্য পাস্ট। এবং পাস্ট থেকে আমরা কি জানতে পারি? পাস্টের মধ্যে নানা রকম ঘটনা থাকে, যুদ্ধ থাকতে পারে, অন্য ধরনের ঘটনা থাকে, অন্য ধরনের সভ্যতা সম্বন্ধে আমরা জানি, সিন্ধু সভ্যতা পড়ি, মধ্যযুগীয় সভ্যতা, গ্রিস রোমান সভ্যতা, নানা রকম সভ্যতা পড়ি। আর তার থেকে কি হয়, তার যে এভিডেন্স, তার যে ঘটনাবলী, সেগুলোকে আমরা যদি অ্যানালাইজ করে আমাদেরকে হিস্ট্রি আমাদের কি শিক্ষা দেয়, সেই সময়কার সোসাইটি কেমন ছিল, সেখানকার কালচার কেমন ছিল, এবং এই ঘটনাবলী কিরকম করে সিস্টেমে সোসাইটিকে এবং কালচারকে পরিবর্তিত করে, তারও একটা ইতিহাস, শুধু ইতিহাসটাকে পাওয়া যায়। এটা হচ্ছে হিস্ট্রি আমাদের বলে। হিস্ট্রি অফ সায়েন্স কি করে? হিস্ট্রি অফ সায়েন্স বলে একটা ডিসকভারি কি করে হলো, তার জার্নিটা, তার উত্তরণটা কিভাবে ধীরে ধীরে হলো, ইভলভিং উইথ টাইম, সেটাকে হিস্ট্রি অফ সায়েন্স বলে। এই যে আজকে যে কোনো আবিষ্কার বা কোনো একটা জিনিস তোমরা ব্যবহার করছো, মোবাইল ব্যবহার করতে, তার পেছনে যে কত বিজ্ঞানীর এবং কত দিনের
সাধনা অধ্যবসায় আছে, এটাতে একজন বিজ্ঞানী দ্বারা নয়, নানা বিজ্ঞানী তার আগে কাজ করে গেছেন, তার উপরে ভর করে পরবর্তী প্রজন্মের যে বিজ্ঞানী তারা আবার এগিয়ে নিয়ে যান। এই যে ইতিহাস, সেটা হচ্ছে হিস্ট্রি অফ সায়েন্স। এবং এটা কেন জানা জরুরি? জরুরি এই জন্যে যে তোমার এই জানা থেকে আমরা জানতে পারি যে তারা কি ভুল করেছেন, তারা কি চ্যালেঞ্জ করেছেন, কতটুকু দেখতে পেয়েছেন, আমরা বাকি আর কতটুকু দেখতে পারি, তার একটা ধারণা করতে পারে। তাহলে এখানে আমার হিস্ট্রি অফ সায়েন্স করতে গেলে আমাকে কি করতে হবে? আমাকে রেকর্ডস দেখতে, সায়েন্টিস্টদের যে রেকর্ডস আছে, পেপার্স মানে তোমরা জানো কিনা জানি না, পেপার্স হচ্ছে একটা বিজ্ঞানী যখন একটা বিজ্ঞানের আবিষ্কার করে, সেই আবিষ্কারটাকে প্রচার করার জন্য, লোকে আরো বিজ্ঞানীরা জানতে পারেন তার জন্য তারা পত্রিকায় প্রকাশ করেন। সেই পত্রিকায় যে বা জার্নালে প্রকাশিত যে প্রবন্ধ, সেটাকে আমরা সায়েন্টিস্টের ভাষায় বলি পেপার। সেই পেপারটা পড়তে হবে, আগের লোক কি করে গেছেন সেটা দেখবো আমরা, নোটস, ডায়েরি, এগুলো করলে আমরা বলতে পারবো যে সায়েন্টিফিক আইডিয়াটা কি করে ইভলভ করলো, কি করে এগোলো, তার একটা ইতিহাস আমরা পাবো। এবং তার সঙ্গে সঙ্গে আমরা এটা দেখতে পাবে যে সেই সময়ের সমাজ, সেই সময়ের কালচার, সেগুলো কিভাবে বিজ্ঞানকে প্রভাবিত করে বা বঞ্চিত করে। আজকে যে ইতিহাসটা, যে বিজ্ঞানের ইতিহাসটা বলবো, সেখানে দেখবে সোসাইটি কিন্তু তাকে কোনো উজ্জীবিত করেনি। আমরা দেখবো তার বঞ্চনার ইতিহাসটা দেবো, কিন্তু কিভাবে তিনি ডিপ্রাইভড হয়েছেন, এই ডিপ্রাইভেশনটার ইতিহাস হচ্ছে বিভা চৌধুরীর জীবনীর মধ্যে দিয়ে দেখতে পাবে, সেটা আমরা পরে আসছি। এবং তার আরেকটা কি, আমরা পুরনো বিজ্ঞানে যেতে হয়, পুরনো পাস্ট থিওরিজ বা এগুলো দেখে আমরা বুঝতে পারি যে আগের বিজ্ঞানীরা কি ভুল করেছে, সেই ভুলটা যেন আমরা না করি, সেগুলো আমাকে শিক্ষা দেয়। এটা হচ্ছে হিস্ট্রি অফ সায়েন্স। কাজে হিস্ট্রি অফ সায়েন্স খুব একটা ইন্টারেস্টিং সাবজেক্ট, এবং এখন এটা হিস্ট্রি অফ সায়েন্সটা আস্তে আস্তে একটা সাবজেক্ট হিসাবে, অন্য বিদেশে বহুকাল আগে হিস্ট্রি অফ সায়েন্স একটা সাবজেক্ট হিসেবে পরিগণিত হয়েছে, এখন ভারতবর্ষ হিস্ট্রি অফ সায়েন্স কিন্তু একটা সাবজেক্ট হিসেবে আস্তে আস্তে চলে আসছে। তোমরা এরপরে হিস্ট্রি অফ সায়েন্স দেখবে খুব ইন্টারেস্টিং, পড়লে দেখবে খুব ইন্টারেস্টিং। আমি যখন তোমাদের আর্কাইভটা দেখাবো তখনও বুঝতে পারবে যে কত ইন্টারেস্টিং তথ্য থাকে, যেগুলো জানলে বিজ্ঞানটাকে করা সহজ হয়। আচ্ছা, এখন এই রেকর্ডস, এই পেপারস, নোটস, ডায়েরিজ, এগুলো কোথায় পাবো? আমাকে দেখতে গেলে আমি কোথায় যাব? সেটা দেখতে গেলে হয় লাইব্রেরিতে যেতে হয়, নাহলে এখানে খোঁজ করে বার করতে হয়। তার চেয়ে সহজ উপায় লোকের যেটা করেছে সেটা হচ্ছে আর্কাইভ তৈরি করেছে। মেনলি আর্কাইভই হচ্ছে নোটস, ডায়েরিজ, রেকর্ডস, এগুলো থাকে। তোমরা মিউজিয়াম জানো, তাই তো? মিউজিয়ামে বসে আছো, মিউজিয়াম তো জানবেই, না জানার কথা নয়। আর্কাইভ সম্বন্ধে হয়তো অনেকের ধারণা আছে, অনেকের ধারণা নেই। যাদের ধারণা নেই তাদের জ্ঞাতার্থে বলি আমি যে আর্কাইভটা কি। মিউজিয়াম আর্কাইভ, এটা তোমরা এই ছবিটা তোমরা জানো বাঁদিকে, এটা হচ্ছে ইন্ডিয়ান মিউজিয়াম, সবচেয়ে প্রাচীন মিউজিয়াম এশিয়ার মধ্যে, প্রাচীন মিউজিয়াম। এবং ওটা হচ্ছে ন্যাশনাল আর্কাইভ অফ ইন্ডিয়া, ওটা দিল্লিতে অবস্থিত, এটা কলকাতায় অবস্থিত। পরের স্লাইডে যাও। মিউজিয়াম আর্কাইভ, এটা লেফট, এটা রাইট, এটা টিপছি, হচ্ছিল না কেন? ঠিক আছে, প্রিভিয়াস ইট। মিউজিয়ামস এন্ড আর্কাইভস আমি দেখিয়েছি। মিউজিয়ামে তোমরা জানো কি থাকে, নানা ধরনের অবজেক্ট থাকে, নানা ধরনের অস্ত্র শস্ত্র ইত্যাদি থাকে। ইন্ডিয়ান মিউজিয়াম হচ্ছে জেনারেল মিউজিয়াম, সেখানে সবকিছু থাকতে পাওয়া যায়। সেখানে ইজিপ্টে যদি যাও তুমি মমির ছবি দেখতে পাবে। এটা হচ্ছে মমি, এটা হচ্ছে মমি, আর এখানে তুমি দেখতে পাচ্ছ নানা রকম আর্টিফ্যাক্টস রয়েছে। আর এই ছবিটা তো তোমরা সকলেই জানো, চিনতে পারছো তো? এটা চিনতে পারছো? এই ছবিটা, নিচের ছবিটা মিউজিয়ামে মডেলও থাকে। এটা একটা মডেল, কি কয়লা খনির মডেল, তোমাদের ভিআইটিএমই আছে। কয়লা খনির ভিতরে কিভাবে কয়লা তোলে তার মডেলটা হচ্ছে এই নিচের ছবিটা। এই হচ্ছে মিউজিয়াম। মিউজিয়াম আর আর্কাইভে কি থাকে? আর্কাইভে প্রধানত ডকুমেন্টস, রেকর্ডস ইত্যাদি থাকে। তা আমাদের আলাদা কি ফোকাসটা, কি ফোকাসটা আলাদা কি না, মিউজিয়ামে কি থাকে, এই জিনিসগুলো থাকে, তার সঙ্গে একটা ন্যারেটিভ থাকে, কখনো লেখা থাকে, কখনো আজকাল অডিও হয়েছে, অডিওতে শুনতে পাও, কি তার ইতিহাসটা বলা থাকে। এবং উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে পাবলিক এনগেজমেন্ট, অর্থাৎ লোকে যাতে জানতে পারে, অ্যাওয়ারনেস তৈরি করা, জিনিস সম্বন্ধে জানা, তার জন্য হচ্ছে পাবলিক এনগেজমেন্ট এবং এডুকেশন, শিক্ষার জন্য। আর আমাদের আর্কাইভে কি হয়? আর্কাইভের ফোকাসটা হচ্ছে রিসার্চ। যারা গবেষণা করতে চায় তারা ওই পেপার, নোটস ইত্যাদি দেখে গবেষণা করে কোনো আরো নতুন তথ্য বার করতে পারবে। সেটা হচ্ছে মূলত তফাৎ। আরেকটা অ্যাক্সেসটা কি? এখানে পাবলিক অ্যাক্সেস মিউজিয়ামে,
যেমন তোমরা সবাই মিউজিয়াম দেখতে আসো, হয়তো কোনো একটা টিকিট কাটতে হয় সেই পর্যন্তই, কিন্তু কোনো বাধা নেই, যে কোনো লোক ঢুকতে পারে। কিন্তু আর্কাইভ কিন্তু তা নয়, আর্কাইভটা রেস্ট্রিক্টেড, কেন বললাম, রিসার্চ করার জন্য, এবং ওগুলো খুব, যেহেতু খুব দুষ্প্রাপ্য দুর্মূল্য জিনিস থাকে, রেকর্ডস ইত্যাদি, সেই জন্য ওখানে ঢুকতে গেলে একটা সকলকে ঢুকতে দেওয়া হয় না, খুব রেস্ট্রিক্টেড হয়। তবে আমাদের যে আর্কাইভটা করেছি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিজিটাল আর্কাইভ, এটার সুবিধা হচ্ছে এখানে তোমার ঢোকার জন্য কোনো অসুবিধা নেই, যে কোনো সময় যে কোনোখানে বসে, বাড়িতে বসেও তুমি ঢুকতে পারবে, যেহেতু ডিজিটাল আর্কাইভ। ঢুকে তুমি সমস্ত তথ্য আছে, রেকর্ড, সত্যেন্দ্রবাবুর হাতের লেখা, আইনস্টাইনকে কি চিঠি লিখেছিলেন সেটাও দেখতে পাবে, মেঘনাথ সাহা কাকে কি চিঠি লিখেছিলেন সেটাও দেখতে পাবে, কি লিখেছিলেন, এবং সেগুলো সব আর্কাইভের মধ্যে তুমি দেখতে পাবে। আর্কাইভের মধ্যে এই যে আমাদের আর্কাইভটা করেছি, এটা কিন্তু মনে রাখবে ভারতবর্ষেরই প্রথম, এই সায়েন্স অ্যান্ড টেকনোলজি আর্কাইভ, এটা ভারতবর্ষেই প্রথম, পুরো সায়েন্স অ্যান্ড টেকনোলজি একমাত্র ফোকাসড এই যে আর্কাইভ, এটা হচ্ছে ভারতবর্ষে কলকাতাতে প্রথম হলো, এবং ডিজিটাল আর্কাইভ। এই যেমন পাশে ডান দিকে দেখো যে আর্কাইভের একটা আমি উদাহরণ দিয়েছি, মিউজিয়াম দিয়েছি। আর্কাইভের যে চিঠিটা দেখতে পাচ্ছ, এই চিঠিটা হচ্ছে সত্যেন্দ্র বোসের নাম তো শুনেছো সবাই, বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বোস নাম শুনেছ, এবং তার তুমি জানো যে তুমি একটা বোস আইনস্টাইন স্ট্যাটিস্টিক্স করেছিলেন, বোস আইনস্টাইন পরিসংখ্যান বলে, এবং সেই বোস আইনস্টাইন স্ট্যাটিস্টিক্সের প্রথম যখন উনি প্রবন্ধটি লেখেন, লিখে উনি আইনস্টাইনকে পাঠিয়েছিলেন জার্মানিতে, কারণ উনি বলেছিলেন, চিঠির মধ্যে লেখা আছে যে আমি ভালো জার্মান জানি না, তাই আপনাকে অনুরোধ করছি, আপনি যদি এটা জানেন, আমার প্রবন্ধটি জার্মান ভাষায় ট্রান্সলেট করে জাইটসুক ফর ফিজিক্স বলে একটি জার্মান জার্নাল আছে, ফিজিক্সের জার্নাল, সেখানে এটা প্রকাশ করার ব্যবস্থা করেন, তাহলে আমি খুব বাধিত হইব। এইটা হচ্ছে উনি, এবং প্রথমে আরম্ভটা ছিল রেসপেক্টেড স্যার বলে প্রথমে আরম্ভ, এবং উনি তলায় দেখবে সত্যেন্দ্র বসে সই করা আছে, এবং যদি পড়তে পারছো না এখন, ওর মধ্যে পরিভাবে লেখা আছে যে I do not know sufficient German to translate the paper. If you think the paper worth the publication, I shall be grateful if you can, if you arrange for its publication in Zeitschrift for Physics. এবং এই পত্রিকাটি, মানে এই প্রবন্ধটি প্রথম বেরোনোর পর, আইনস্টাইনের পরে ছাড়া পড়ে যায়, এবং আইনস্টাইনও এটা এই থিওরিটার উপর কাজকর্ম করেন, পরে তোমরা এখন জানো দুজনের নামে ওটা বোস আইনস্টাইন স্ট্যাটিস্টিক্স হয়েছে। বোস আইনস্টাইন কন্ডেনসেশন এখনকার একটা খুব ফ্যাশনেবল সাবজেক্ট এবং খুব ইম্পর্টেন্ট সাবজেক্ট, সেটাও আজকাল আলোচনা হচ্ছে। কাজে এইটা হচ্ছে প্রথম সূত্রপাত বোস আইনস্টাইন স্ট্যাটিস্টিক্স হওয়ার, সত্যেন্দ্র বসুর এই লেখা চিঠি এবং এই লেখা প্রবন্ধ যেটা আমি আইনস্টাইনকে পাঠিয়েছিলেন। কাজে এগুলো হচ্ছে আর্কাইভের গুরুত্ব, আর্কাইভে গেলে এগুলো তোমরা দেখতে পাবে। আমাদের এসএনটি আর্কাইভ যেটা ডিজিটাল আর্কাইভ এখানে আছে, এই চিঠি তার মধ্যেও রাখা আছে। আমি এটা ছবিটা চন্দ্রিমা ম্যাডাম তোমাদের রয়্যাল সোসাইটি আর্কাইভের কথা বললেন, আমি একটা অংশ দেখাচ্ছি। তোমরা নিউটনস লজ অফ মোশন জানো, তাই তো? নিউটনস ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশন জানো। প্রথম যখন নিউটন এইটা লিখেছিলেন, পার করেছিলেন, তার সেই প্রথম পাতাটা হচ্ছে এইটা। প্রথম যে পাতা সেটা তখন নাম ছিল ফিলোজোফিয়া ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথামেটিকা, অর্থাৎ ন্যাচারাল ফিলোজফি অ্যান্ড প্রিন্সিপাল অফ ম্যাথামেটিক্স ইংরেজি করলে দাঁড়ায়। পরবর্তীকালে ওটা ছোট করে আমরা প্রিন্সিপিয়া এই কথাটাই বলি, নিউটনের প্রিন্সিপিয়া। সেখানে উনি এই নিউটনস লজ অফ মোশন অ্যান্ড হিজ ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশন এর মধ্যেই লেখা আছে। এবং তার যে প্রথম বইটা অরিজিনালি যেটা উনি পাবলিশ করেছিলেন সেটা হচ্ছে 1687, 5th July 1687, বহুকাল আগের। তার একটা পাতা ওখানে সংরক্ষিত করা আছে। তবে তোমাকে এরকমভাবে হাতে নিয়ে দেখতে দেবে না, তোমাকে দূর থেকে দেখতে হবে। যদি অনুমতি দেয় তাহলে অনুমতি পেলে দেখতে পাবে, দূর থেকে কাঁচের বাক্সের মধ্যে হয়তো থাকবে, দেখার সুযোগ দেবে। আচ্ছা, এবার তাহলে আমরা মানে আর্কাইভ সম্বন্ধে জানলে কি থাকে, একটু আমরা আমাদের ডিজিটাল আর্কাইভটা দেখে নিই, ওর মধ্যে কি আছে তোমাদের একটু ধারণা পাবে কি থাকে ওর মধ্যে। ওটা বিভা না, তুমি আর্কাইভটা জগদীশ বোস দাও, জেসি বোস। আমি জেসি বোসটা আগে দেখাই। তোমরা জেসি বোসের নামটা সবাই জানো, বুঝতে পারবে যে উনি কি করেছিলেন।
আচ্ছা, প্রথম পাতাতে থাকো যেটা আমাদের থাকে সেটা হচ্ছে সব বিজ্ঞানের ক্ষেত্রে প্রথম পাতাতে দেখবে একটা সাধারণ ইনফরমেশন থাকে, জেনারেল ইনফরমেশন। উনি কোথাকার ইন্ডিয়ান, কবে জন্মগ্রহণ করেছিলেন, কোথায় জন্মগ্রহণ করেছিলেন, কবে মারা গেছিলেন, কোথায় মারা গেছিলেন, তারপরে থেকে কি বিষয়ে উনি কাজ করতেন। জেনারেল ছিল ফিজিক্স, তারপরে ফিজিওলজি, প্ল্যান্ট ফিজিওলজি, এই নিয়ে কাজ করেছি। উনি বিএসসি কোথায় করেছেন, বিএ তখন বিএসসি ছিল না, বিএ ছিল তখন, উনি ইউনিভার্সিটি অফ ক্যালকাটা প্রেসিডেন্সি কলেজ, তারপরে বিএ ন্যাশনাল সায়েন্স ট্রুপস, ইউনিভার্সিটি অফ কেমব্রিজ, বিএসসি ডিএসসি এগুলো করেছেন ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে। এবার নো মোডে যাও, তো আরো যদি জানতে চাও তোমাকে নো মোডটা টিপতে হবে। এই যে এখানে দেখো বায়োডাটা আছে, তুমি এটা শিফট তাড়াতাড়ি করে যাও। বায়োডাটা আছে, না আসছে এডুকেশন, জগদীশ বসু কোথায় পড়াশোনা করেছেন ইত্যাদি ইত্যাদি ডিটেলসটা রয়েছে। এগুলো তোমরা অনেক জীবনীতেও পাবে, না নতুন কিছু নয়, তবু এখানে রাখা আছে। তারপর কোথায় কি প্রফেসর প্রেসিডেন্সি কলেজে কি কাজ করেছেন, মাইক্রোওয়েভ রিসার্চ সম্বন্ধে বলা আছে। সেমিকন্ডাক্টর ডায়োড ডিটেক্টর উনি প্রথম তৈরি করেছিলেন, লোকে তখন জানতো না হোয়াট ইজ সেমিকন্ডাক্টর ডায়োড। উনি প্রথম ডায়োডটা উনি দেখিয়েছিলেন যে কীভাবে ডায়োডের কাজ হয়। তারপর উনি আস্তে আস্তে ফিজিক্স থেকে উনি প্ল্যান্ট ফিজিওলজিতে চলে গেলেন, তারও সব ইতিহাস রয়েছে। তারপর উনি খুব ভালো লিখতেন সায়েন্স ফিকশন। তোমরা আচার্য জগদীশ বসুর লেখা প্রবন্ধ পড়েছো কেউ? পলাতক, তুফান বা ওই ধরনের অব্যক্ত বইটাকেও পড়েছো? জানো না নাম? অব্যক্ত বলে উনি একটা বই লিখেছিলেন বাংলাতে, শুধু সহজ ভাষায় বিজ্ঞান ছিল, তার সঙ্গে অন্যান্য কাহিনী প্রবন্ধও ছিল, সুন্দর সুন্দর গল্প লিখতেন, সায়েন্স ফিকশন। তারপরে উনি বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করলেন, তার ইতিহাস রয়েছে। 1917 সালে বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা হয়, 1937 সালে উনি মারা গেছিলেন, মারা যাওয়ার 20 বছর আগে। আচ্ছা, এইবার দেখো রিসার্চ পেপারস অফ আচার্য জগদীশ চন্দ্র বোস। এখানে উনি যে যে বিষয়ে কাজ করেছেন, তার যে বললাম না রিসার্চ পেপার, বিজ্ঞানটাকে কোনো একটা জার্নালে পাবলিশ করা, সেগুলো এখানে রয়েছে। যেমন 1896 প্রথম পেপার, একটাকে খোলো, পুরোটা তুমি পড়তে পারবে। প্রসিডিংস অফ দ্য, 1 মিনিট, প্রসিডিংস রয়্যাল সোসাইটি অফ লন্ডনে বেরিয়েছিল, তার যে ডিসেম্বর 12, 1895। এবং তখনকার দিনে যেটা হতো, এখনো হয়, রয়্যাল সোসাইটি অফ লন্ডনের পেপার দিলে সেই পেপারটা কোনো ওখানকার এফআরএস মানে ফেলো অফ রয়্যাল সোসাইটিকে দিয়ে রেকমেন্ড করে বা পাঠাতে হয়, তার মাধ্যমে পাঠাতে হয়। যেখানে রয়েছে স্যার জোসেফ লিস্টার, প্রেসিডেন্ট ইন দ্য চেয়ার, সেখানে উনি লেকচারটা দিয়েছিলেন, তারপর ছাপা হয়েছে। এরকম সমস্ত পেপার, ব্যাক টু ওটা দিয়ে করে দাও, মিনিমাইজ করে দাও, মিনিমাইজ, হ্যাঁ, এখানে আরও সব পেপার রয়েছে, ঠিক আছে? তাহলে জগদীশ বসে তুমি যদি জানতে চাও কী কী বিষয়ে কাজ করেছেন, কোথায় যেতে হবে, তুমি বাড়িতে বসেই, যদি তোমার ইচ্ছা থাকে বাড়িতে বসেই পড়তে পারবে। মাইক্রোওয়েভ সম্বন্ধেও কী রিসার্চ করেছেন, প্ল্যান্ট ফিজিওলজিতে কী রিসার্চ করেছেন, সবই পড়তে পারবে। আচ্ছা, এবার চলো। তারপরে এখানে লেখা রয়েছে সিগনিফিক্যান্ট রিমার্ক সম্বন্ধে কিছু কিছু যেটা সিগনিফিক্যান্ট কাজকর্মের বলা হয়েছে। যে উনি ফার্স্ট ইন্ডিয়ান অ্যাপয়েন্টেড প্রফেসর অফ ফিজিক্স ইন দ্য প্রেসিডেন্সি কলেজে, উনি হচ্ছেন প্রথম ইন্ডিয়ান যে ওখানে প্রেসিডেন্সি কলেজের প্রফেসর নিযুক্ত হয়েছিলেন। এশিয়ান অ্যাওয়ার্ডের ইউএস পেটেন্ট, যাকে ওগুলো আছে অনেক কিছু। আচ্ছা, এইবারে দেখো অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্স, ঠিক আছে, চলে যাও। এবার নোটস অ্যান্ড করেসপন্ড, এইখানটা আমি তোমাদের দেখাবো যে কত ইম্পর্টেন্ট জিনিস এখানে থাকে। তুমি দেখবে যে আমাদের এই সায়েন্স অ্যান্ড টেকনোলজি যে আর্কাইভ, প্রত্যেকটা জীবনী, আমরা যেটা চেষ্টা করেছি সব যে এখনই সম্পূর্ণ করতে পেরেছি তা না, যেটা ম্যাডামও বললেন, যেটা তো সবসময় যেমন যেমন তথ্য আসে আমরা ঢোকাই, কিন্তু এখানে একটা বিজ্ঞানীর পুরো মানুষ হিসাবে তাকে দেখতে পারবে। তার যে চিঠিপত্র এখানে আছে, চিঠিপত্রের মধ্যে দেখবে তার ফ্রাস্ট্রেশন, তার আনন্দ, তার দুঃখ, কষ্ট, বা বিজ্ঞানে করে তার বিজ্ঞানের যে আনন্দ, সব এর মধ্যে আছে। যেমন প্রথম চিঠিটা খোলো, 1900, তার পরেরটাতে যাও, পরেরটা, হ্যাঁ, এই এখানে দেখো, যারা বাংলা পড়তে পারো আমি তাদের জন্য পড়ে দিচ্ছি। তুমি তো পত্র পরীক্ষা করিয়াছিলাম, আজ পাইয়া বড় সুখী হইলাম। তোমরা একটা জিনিস মনে রাখবে, রবীন্দ্রনাথকে জগদীশচন্দ্র অত্যন্ত বন্ধু ছিল, এবং এতই বন্ধুত্ব ছিল যে উনি কিন্তু রবীন্দ্রনাথকে রবীন্দ্রনাথ বলে লিখতেন, সবসময় লিখতেন বন্ধু। প্রথমে আরম্ভে দেখো বন্ধু, যত চিঠি দেখবে আরম্ভটা হচ্ছে বন্ধু, বন্ধু বলে উনি লিখতেন। তারপরে দেখো, তুমি তো এতদিন নির্জনে সাধনা করিয়াছ, বলিতে পারো কি কি করিলে সুখ দুঃখের অতীত হইতে পারা যায়। একদিন ভারতে সুদিন আসিবেই, কিন্তু এ কথা সর্বদা মনে থাকে না। ইহা যে সত্য, এ কথা আমার, একটু তোলো তো, একটু উপরে তোলো, আমার মনে মুদ্রিত করিয়া দিও। একটা আশা না থাকিলে আমার শক্তি চলিয়া যায়। অর্থাৎ ভারত যে একদিন উন্নত হবে
তার এই আশাটা তার ছিল এবং তার জন্যই ভারতের উন্নতির জন্যই সাধনা করেছিলেন। কিন্তু উনি প্রথম বিজ্ঞানী যেটা ভারতের বিজ্ঞানকে পৃথিবীর সামনে তুলে ধরেছেন। তারপরে আর একটু উপরে যাও, এবার দেখো, বন্ধু তুমি আমার নিকট উপস্থিত হও, আমি যে কি কষ্টের ভিতর দিয়া যাইতেছি তুমি জানিবে না। তোমরা নিরাশ হইবে এ কথা মনে করিয়া আমি এখানে কিরূপ বাধা পাইতেছি তাহা জানাই নাই, তুমি মনেও করিতে পারো না। এই যে রয়্যাল সোসাইটিতে গত বৎসর মে মাসে প্ল্যান্ট রেসপন্স সম্বন্ধে লিখিয়াছিলাম, তাহা ওয়ালার অ্যান্ড বি স্যান্ডারসন চক্রান্ত করিয়া পাবলিকেশন বন্ধ করিয়া দিলেন। এটা খালি আমাদের দেশে চক্রান্ত হয় না, বিদেশেও হয়। এখান থেকে আমরা এগুলোও শিখতে পাচ্ছি, সব জায়গাতে এই জিনিসটা আছে, চক্রান্ত করিয়া বন্ধ করিয়া দিলেন। আমার সেই আবিষ্কার চুরি করিয়া, কথাটা লিখছি, চুরি করিয়া ওয়ালা গত নভেম্বর মাসে এক কাগজে বাহির করিয়াছেন। অর্থাৎ ওর পেপারটি ওয়ালার সাহেব আর একটি পত্রিকা ওকে বার করতে দিলেন না, দিয়ে তার নামে বার করে দিয়েছেন। এরকম প্রবঞ্চনাও হয়। আমি এতদিন জানিতাম না। আমার লিনিয়ান সোসাইটির একটু উপরে তোলো, পেপার ছাপা হইবার কথা যখন কাউন্সিলে ওঠে, তখন ওয়ালারের বন্ধুরা তথা আমার পেপার বন্ধ করিতে চেষ্টা করেন, এই বলিয়া যে ওয়ালার গত নভেম্বরে এ কথা পাবলিশ করিয়াছেন। অর্থাৎ ওটা অলরেডি পাবলিশ করে দিয়েছে ওয়ালার, যে আপনি নতুন কাজ করেন নাই। কাউন্সিলের কথা কনফিডেন্সিয়াল, সুতরাং এসব চক্রান্ত আমি জানিতাম না। আর রয়্যাল সোসাইটির পেপার বাইরে প্রচার হয় নাই, সুতরাং প্রমাণাভাবও বটে, কারণ বাইরে তো কেউ জানে না, আমি ভেতর থেকে জানতে পারলাম। তাই সৌভাগ্যক্রমে আমার রয়্যাল ইনস্টিটিউশনের লেকচারে কথা ছিল এবং দৈবক্রমে লিনিয়ান সোসাইটি সেক্রেটারি আমার উক্ত কাগজ সঙ্গে ছিল। অনেক ঝগড়ার পর শুনিতে পাইতেছি যে আমার কাগজ ছাপা হইবে, এখন ছাপা হইবে। প্রেসিডেন্ট আমাকে লিখিয়াছেন, দেয়ার আর ভেরি কুইয়ার থিংস ইউ হ্যাভ ইয়েট টু লার্ন, বাট আই এম গ্ল্যাড দ্যাট ইউ নাও হ্যাভ হ্যাড ফেয়ার প্লে। জীবনে অনেক কিছু শিক্ষা থাকে, কিন্তু এখন তুমি ফেয়ার প্লে মানে সঠিক এটা পাবে আর কি। যাই হোক, এইরকম অনেক চিঠি আছে। আর আরেকটা চিঠি দেখাবো, দেখো তো, বড় না, 1919 2 জুন, ওইটা ওপরেরটা। হ্যাঁ, 2 জুন 1919। বন্ধু তুমি ধন্য, তোমার জগদীশ। এটা কেন লিখেছিলেন, কেমন পরিপ্রেক্ষিতে লিখেছেন, এইখানে হচ্ছে তোমার ইতিহাস জানতে হবে। জালিয়ানওয়ালাবাগে 2 জুন, তোমরা জালিয়ানওয়ালাবাগের ইতিহাস তো জানো, ওখানে তাকে হত্যা করা হয়েছিল, ব্রিটিশরা হত্যা করেছিল। সেই সময় তার জন্য উনি রবীন্দ্রনাথ ঠাকুর স্যার উপাধি ত্যাগ করেন তার প্রতিবাদে, যে আমার স্যার উপাধি উনি আমার চাই না। তার পরিপ্রেক্ষিতে 2 জুন 1919 জগদীশ চন্দ্র লিখছে, বন্ধু তুমি ধন্য, তোমার এই স্যাক্রিফাইসের জন্য সত্যিই ধন্য তুমি। এটা হচ্ছে তার একটা চিঠি। কাজে এই ধরনের যে ইতিহাস, এই ধরনের যে শুধু রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে যে তার বন্ধুত্ব সম্পর্ক নয়, কোন পরিপ্রেক্ষিতে এবং কীভাবে উনি রিয়াক্ট করেছেন, সেগুলো তোমরা এই আর্কাইভে যাও, আর্কাইভের মধ্যে সকলেরই এই ধরনের জিনিসপত্র রয়েছে, জানতে পারবে। আচ্ছা, আরেকটা 1913, 19 নভেম্বর 1913। 1913 সালটা জানো, খুব বিখ্যাত, বলতে পারবে কেন? হ্যাঁ, রবীন্দ্রনাথ নোবেল প্রাইজটা 1913 সালে পেয়েছিলেন। পেয়েছে ওটা? এটা একটু এরপর অ্যারেঞ্জ করে দেবে ক্রোনোলজিক্যালি, বুঝলে? এটা আর্বিট্রারিলি আছে না, ঠিক ওইটা লেটার্সের মধ্যেই। 1913 দেখো, 19 নভেম্বর 1913। বন্ধু, পৃথিবীতে তোমাকে এতদিন জয়মাল্য ভূষিত না দেখিয়া বেদনা অনুভব করিয়াছি। আজ এই দুঃখ দূর হইল। একটু উপরে তোলো, দেবতার এই বঞ্চনার জন্য কি করিয়া আমার কৃতজ্ঞতা জানাইব। চিরকাল শক্তিশালী হও, চিরকাল জয়যুক্ত হও, ধর্ম তোমার চির সহায় হন, তোমার জগদীশ। এই চিঠিটা উনি লিখেছিলেন নোবেল প্রাইজ পাওয়ার পর 1913 সালে। আচ্ছা, এই ধরনের বহু চিঠি দেখলে তো অনেক চিঠি আছে, 100টা চিঠি হয়তো এখানে পাবে তুমি, তোমরা এখান থেকে এগুলো জানতে পারো। ঠিক আছে, এরপরে অন্য সাবজেক্টে যাই, চলো। চিঠি না, এটার মধ্যেই, হ্যাঁ, পরে হ্যাঁ, রিসার্চ পেপার দরকার নেই, চলো ওরা একটা দেখিয়েছি। এখানে দেখবে পাবলিকেশন জগদীশ চন্দ্র বোসের উপর যে বই বা
প্রবন্ধ বেরিয়েছে সেগুলো আছে। আচার্য জগদীশচন্দ্র বোসের লেখা বাই আচার্য জগদীশ, যেটা তোমাদের বললাম অব্যক্ত, এখানে অব্যক্তটা রয়েছে। অব্যক্ত তোমরা খুব বেশি দাম নয়, বসু বিজ্ঞান মন্দিরের প্রকাশনা বিভাগ থেকে কিনতে পারো, বোধহয় 80 টাকা কি 100 টাকার দাম। অপূর্ব বই, তোমাদের সকলের পড়া উচিত। এত সহজ ভাষা, এত সহজ বাংলা, আমি নিজে এখন অনেকবার পড়ি, যখনই সময় পাই আরেকবার অব্যক্ত খুলে খুলে পড়ি, এত ভালো লাগে আমার। আচ্ছা আচ্ছা, তারপরে এবার মেমোরিজে দেখো এইখানে কি আছে, তো বিভিন্ন সময়ের বিভিন্ন কালের ছবি রয়েছে। যেমন একটা দুটো খোলো, এটা হচ্ছে প্ল্যান্ট অটোগ্রাফ দেখাচ্ছেন উনি রয়্যাল ইনস্টিটিউশন লন্ডনে, তার ছবি। যাও, এটা হচ্ছে লেডি জসি বোস অ্যান্ড লেডি অবলা বোস বসু ইনস্টিটিউটের মাঠে, এটা এই ছবিটা। বসু ইনস্টিটিউটে যদি ভেতরে যাও, ওই ওপরের ওইটা এখনো দেখতে পাবে। তারপরে চলো, সবগুলো দেখানোর দরকার নেই, চলো, ঠিক আছে। এরকম বহু সময়ের বহু কালের ছবি রয়েছে। তারপর যন্ত্রপাতির ছবি রয়েছে। এই দেখো, এটা হচ্ছে লাঞ্চের একটা ইনভিটেশন, লাঞ্চন in honor of Sir J.C. Bose and Lady Obola Bose on the 3rd Congress of the Universities of the British Empire at Cambridge University 1926। সেই সময়ের যে উনি ইনভিটেশন কার্ডটার একটা ছবি। তারপরে আচ্ছা, এটা হচ্ছে ড্রয়িং অফ দ্য ডিটেক্টর ফর ইউএস পেটেন্ট। উনি একটা পেটেন্ট নিজে নিতে চাননি, ওর যে আমেরিকান মহিলা উনি এটার জোর করে একটা পেটেন্ট নিয়েছিলেন, তার ছবিটা, যে পেটেন্টের সময় যে ছবিটা উনি করেছিলেন। চলো, হ্যাঁ চলো চলো, তুমি চলো, তোমাদের আমি দেখাতে চাইছি যে আমাদের কত রকমের তথ্য এবং কত রকমের রেকর্ডস এখানে রাখা আছে। এরপরে আমরা যাব যন্ত্রপাতিতে। এগুলো এই যন্ত্রপাতি শুরু হলো, হচ্ছে রেসপন্স রেকর্ডার ম্যানুফ্যাকচার বাই স্যার জেসি বোস। জেসি বোসের নিজের তৈরি করা যন্ত্র, তখনকার বসু ইনস্টিটিউট থেকে এটা সংগ্রহ করা হয়েছে ছবিটা। তারপরে এখানেও রয়েছে ফটোসিনথেটিক বাবলার, ফটোসিনথেসিস হয় যে গাছের, সেটা উনি প্রমাণ করেছিলেন কীভাবে হয় পরে। নেক্সট চলো, ওই একই জিনিস। এখানে এই ক্রেস্কোগ্রাফটা তোমরা জানো, সাধারণ সাধারণ প্রশ্ন মানুষের মনে আসে এবং তার উত্তর খুঁজতে হয়, বিজ্ঞান হচ্ছে এইটাই। যেমন জগদীশচন্দ্র মনে একটা প্রশ্ন হয়েছিল, গাছ কতটা বাড়ে, দিনে কতটা গাছ বাড়ে। আমরা গাছ বাড়া কি অনেকদিন পরে দেখি, ও বাহ গাছটা অনেকটা বেড়েছে তো, কিন্তু গাছ কতটা বাড়ে, সেই যে বাড়ার পরিমাপটা মাপার জন্য উনি ক্রেস্কোগ্রাফ তৈরি করেছিলেন, কত 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 কতটা বাড়ে। এটা হচ্ছে সেই ক্রেস্কোগ্রাফের ছবি। চলো, এটা রেপ্লিকা। তারপরে এটা হচ্ছে ওই মেশিন যেটা উনি ব্যবহার করতেন। ঠিক আছে, চলো, যাই হোক, এরকম অনেক ছবি আছে, তুমি খালি এমনি দেখিয়ে যাও ছবিগুলো। জগদীশ বোসের তৈরি করা যত যন্ত্রপাতি আর ছবি এখানে রাখা আছে। চাক্ষুষ ছবি, চাক্ষুষ জিনিস দেখতে গেলে হয়তো তোমাকে মিউজিয়ামে যেতে হবে, কিন্তু এখানে বসেও তুমি অন্তত আইডিয়া করতে পারবে। এবং পাশে অনেক জায়গায় যেখানে ন্যারেটিভ লেখা আছে, ন্যারেটিভটাও পাশে দেখানো আছে। আচ্ছা হ্যাঁ, এরপরে আর কি আছে, পরের কোনো টাইটেল সাবটাইটেল কি আছে নেক্সট? আচ্ছা, জগদীশপুর আর নেই কিছু। আচ্ছা ঠিক আছে, তুমি এরপরে এখন না, আমি আমার স্লাইডে ফেরত যাচ্ছি, তুমি স্লাইডটা করে দাও আমাকে, দিয়ে তুমি ওখানে পড়তে পারবে, বিভা চৌধুরীটা রেডি করে রাখতে পারবে? হ্যাঁ, করে দেখো তাহলে। ওটা ঠিক আছে, তাহলে এখন থাক। আচ্ছা, এবার তাহলে আমার তোমাদের হিস্ট্রি অফ সায়েন্স সম্বন্ধে বললাম। সায়েন্স অ্যান্ড ডিজিটাল আর্কাইভের একটা কিছুটা ধারণা তোমরা হয়তো পেলে, কি থাকে, কিভাবে দেখতে হয় এবং কত তথ্য সেখান থেকে পাওয়া যায়। এবার আমার আসল গল্প, যেটা যে গল্পের জন্য তোমরা এসছো এখানে মেনলি, সেটা হচ্ছে এ স্টার কল বিভা, সেলিব্রেটিং দ্য লাইফ অফ এ। আচ্ছা, বিভা চৌধুরীর নাম কজন জানো বা জানতে এখানে আসার আগে? হাত তোলো দেখি কজন জানো। আমি দেখছি একজন, দুজন, তিনজন দেখতে পাচ্ছি। না, লজ্জা পাবার কিছু নেই। বিভা চৌধুরীর নাম তোমরা জানো না, এটা কোনো লজ্জা নয়। আমাদের বিজ্ঞান সমাজে, এমনকি পদার্থবিদদের মধ্যেও অনেকেই বিভা চৌধুরীর নাম জানতেন না। যতদিন না পর্যন্ত, আমি পরে দেখবো, আমাদের একটি বই ছাপা হয়, রাজেন্দ্র সিং এবং আমার একটা বই বিভা চৌধুরী সম্বন্ধে 2018 সনে।
তারপর থেকে বিভা চৌধুরী নিয়ে চর্চা শুরু হয়েছে, বিভা চৌধুরী বিভিন্ন জায়গায় আলোচনা, বিভিন্ন জায়গায় বক্তৃতামালা এসব শুরু হয়েছে। তার আগে কেউ জানতো না, যেটা লজ্জার কিছু নেই, কিন্তু বিভা চৌধুরীকে জানতো না, বা কেই বিভা চৌধুরী সেটা আগে বুঝতে হবে। বিভা চৌধুরী একজন, প্রথম কথা হচ্ছে পদার্থবিদ, কিন্তু পদার্থবিদ বললে একটু কম বলা হয়। উনি হচ্ছেন ভারতবর্ষের প্রথম মহিলা হাই এনার্জি ফিজিসিস্ট, হাই এনার্জি পার্টিকেল ফিজিসিস্ট, মানে উচ্চ কণাসম্পন্ন শূন্য কণার বিজ্ঞানী। এটা হচ্ছে শুধু কি এইখানে শেষ হয়ে যাবো আমরা? এখানে আমরা শেষ হব না, তারপর আরো কিছু আছে। উনি কি করলেন, উনি এমএসসি পাশ করলেন ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে। তারপর উনি বিজ্ঞান করতে গেলেন বসু বিজ্ঞান মন্দিরে। এখন এই প্রসঙ্গে দেখো, তখনকার বিভা চৌধুরীর এই যে পড়তে যাওয়া, এটা তো এখনকার দিনে বড় কথা না। এমএসসি ফিজিক্স পড়েছেন এমন কি বড় কথা, কিন্তু সবাই পড়ে, তাদের এটা আমরা আলাদা করে বলার কি আছে। এই আলাদা করে বলার কারণটা বুঝতে গেলে সেই সময়কার প্রেক্ষিতে তোমাকে দেখতে হবে। অর্থাৎ আমি যেটা বলছি, উনি জন্মগ্রহণ করেছিলেন 1913 সনে, 1913 সনে জন্মগ্রহণ করেছিলেন। এবং সেই সময় উনি যখন আমাদের এখানে যে নারী শিক্ষা যেটাকে বলে, নারী শিক্ষা সবে সূত্রপাত হয়েছে, তখন খুব নারীরা যে সবাই যে উচ্চশিক্ষায় যেত তাও নয়, এবং যাওয়ার পথে বাধাও ছিল। এই নয় যে তারা যেতে চাইতেন না, যেতে চাইলেও সমাজের দিক থেকে বাধা ছিল। এটাই ছিল তখনকার সমাজের সংস্কৃতি। কাজে সেই অবস্থায় উনি তখনকার দিনে উনি এমএসসি পড়েছিলেন, এবং এমএসসি পড়লেন শুধু না, সেই সময়ে তিনি বিজ্ঞানে ফিজিক্সের মতন সাবজেক্টে, উনি ফিজিক্স মতন সাবজেক্ট এই জন্য বললাম, উনি নিজেই পড়ে, ওকে যখন ইন্টারভিউ করা হয়েছিল এক জায়গায় বলেছিলেন যে মেয়েরা ফিজিক্সকে ভয় পায়। সেটা আমি পরে দেখাবো তোমাদের। এবং তারপরে শুধু তাই নয়, তিনি রিসার্চ করতে ঢুকলেন বসু বিজ্ঞান মন্দিরে। এই বাঁদিকে যে ছবিটা দেখছো, বসু ইনস্টিটিউট, রাজাবাজার সায়েন্স কলেজের পাশে, তোমরা অনেকে দেখেছো হয়তো যাতায়াতের পথে বসু ইনস্টিটিউট, সেখানে উনি রিসার্চ করতে ঢুকলেন। সেখানে রিসার্চ করলেন, রিসার্চ করে উনি তারপর চলে গেলেন ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টার, ইংল্যান্ডে। ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টার, ওখান থেকে পিএইচডি করলেন, ভারতবর্ষে ফিরে আসলেন। একটি বিখ্যাত নামী সংস্থা, বিজ্ঞান সংস্থা, তোমরা নাম শুনেছো, টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ, টিআইএফআর। সেই টিআইএফআর এ উনি বিজ্ঞানী হিসেবে জয়েন করলেন শুধু না, উনি হচ্ছেন টিআইএফআর এর প্রথম ভারতীয় মহিলা বিজ্ঞানী যিনি ওখানে জয়েন করলেন। এবং তারপরে উনি ফিজিক্যাল রিসার্চ ল্যাবরেটরি, যেটা বিক্রম সারাভাই তৈরি করেছিলেন, সেখানে কাজ করেছেন। এবং হোমি ভাভা বিক্রম সারাভাইয়ের সঙ্গে একসঙ্গে পাশাপাশি কাজ করেছেন, অনেক ভালো কাজ করেছেন। এই কাজের ইতিহাস আমি পরে আসবো, যে নোবেল প্রাইজ সমতুল্য কাজও করেছেন, কিন্তু উনি কোনো স্বীকৃতি পাননি। সারা জীবন থেকে গেছেন মানে অনামী, লোকে জানতো না, চিনতো না। কাজে এইটা হচ্ছে তার পরিচয়। কিন্তু তিনি বিজ্ঞানটা খুবই ভালো করেছিলেন, সেই বিজ্ঞানটা আমি তোমাদের বলবো, এবং কিভাবে উনি বঞ্চনার শিকার হলেন সেটাও বলা হবে, আর তোমাদের জানা উচিত এগুলো। আচ্ছা, পরের স্লাইডটা দেখেছো, ফার্স্ট ওম্যান হাই এনার্জি ফিজিসিস্ট, আর হচ্ছে ফার্স্ট ওম্যান সায়েন্টিস্ট রিক্রুটেড টু দ্য টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ। পরের স্লাইডে যাও। আচ্ছা, এই বইটা যে আমরা বেরোনোর পর 2018 সালে এই বইটা, রাজেন্দ্র সিং আর আমার লেখা বইটা প্রথম বেরোয় 2018 সালে। তখন লোকে বিভা চৌধুরী সম্বন্ধে জানতে পারলো, বিভা চৌধুরী যে কিরকম উচ্চ ধরনের একজন বিজ্ঞানী ছিলেন, অথচ উনি কোনো সম্মান পাননি। উনি মারা গেছেন 1990 সনে, তখন পর্যন্ত উনি কখনো কোনো সম্মান পাননি। যেটুকু সম্মান পেয়েছেন সবই তার মৃত্যুর পরে, যেটাকে পোস্ট হিউম্যান অ্যাওয়ার্ডস বলে, সেগুলো আমরা পরে আসবো। আচ্ছা, এই বইটা তোমাদের মানে ভারতীয়তে মুদ্রাতে কিনতে গেলে একটু বেশি দাম, এটা 22 ইউরো দাম, মানে 2200 টাকা, 2300 টাকা মতন দাম। কাজে অনেকেই হয়তো কিনতে পারবে না। সেই জন্যে টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ, যেহেতু টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চের উনি একজন অ্যালামনাস, উনি ওখানকার প্রাক্তন সহকর্মী, তাকে শ্রদ্ধা জানানোর জন্য টিআইএফআর এইটি তোমাদের জন্য, খুব ভালো করে বলছি, তোমাদের জন্য, অর্থাৎ ছাত্রছাত্রীদের জন্যে, ছাত্রছাত্রীদের এই বইটা পড়া উচিত, বিভা চৌধুরীর জীবনটা জানা উচিত। সেই জন্য ওরা ভারতীয় সংস্করণ বার করেছেন। কি হলো এটা? কি ভারতীয় সংস্করণ বার করেছেন, সেটা হচ্ছে একই বই কিন্তু ইন্ডিয়ান এডিশন, দামটা হচ্ছে মাত্র 165 টাকা। তোমরা যদি কিনতে চাও, তোমরা টিআইএফআর এর ওয়েবসাইটে গিয়ে www.tifalumni.org এটাতে গেলে ওখানে টাকাটা জমা দিলে তোমরা বাড়িতে বইটা পেয়ে যাবে। কাজে এই বইটা তোমাদের পড়া উচিত, এবং তোমাদের জন্যই বইটি ভারতীয় সংস্করণ করা হয়েছে।
আচ্ছা আচ্ছা, এই বিভা চৌধুরী সম্বন্ধে বলতে গেলে বলি যে বিভা চৌধুরীকে আমি ব্যক্তিগতভাবে চিনতাম এবং দেখেছি। উনি থাকতেন ব্রড স্ট্রিটে, 76B ব্রড স্ট্রিট। সে বাড়িটি এখন ভাঙা হয়েছে। ওখানে মেডিভিউ নার্সিংহোম তারা অধিকার করেছে তারা। এবং আমি এক সময় 8-এর দশকে ওই বাড়ির খুব কাছাকাছিই থাকতাম, এবং যার জন্য ওর সঙ্গে আমার পরিচয় হয়েছে। উনি আমাকে একজনের মারফত ডেকে পাঠিয়েছিলেন যখন শুনেছিলেন যে আমি বসু বিজ্ঞান মন্দিরে কাজ করি। উনিও বসু বিজ্ঞান মন্দিরে কাজ করেছেন এক সময়, তাই আমাকে ডেকে জিজ্ঞেস করতেন যে কি কাজ করো, কি হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। উনি অত্যন্ত সাদাসিধে অনাড়ম্বর জীবনযাপন করতেন, যদিও উনি ব্রাহ্ম ছিলেন। এবং সেটাতে এবং এই জন্য বলছি, তখন 33 নম্বর বাস আমাদের বর্ষিট দিয়ে যেত, এবং রাজাবাজার সায়েন্স কলেজের ওপর দিয়ে ওটা তখন মানিকতলা যেত। সেই বাসে আমিও যেতাম, উনিও যেতেন। অনেক সময় বাসেও দেখা হয়েছে, বাসেও কথা হয়েছে। অত্যন্ত নিরভিমানী সাদাসিধে একটি সরল মহিলা ছিলেন। কিন্তু আমার যখন যেটা দুর্ভাগ্য লাগে, সেই সময়ে অর্থাৎ 8-এর দশক 9-এর দশকে, তখন আমি কোনোদিন বিজ্ঞানের ইতিহাস বই লিখবো বা জীবনী লিখবো সেটা ভাবিনি কোনোদিন। যার জন্য ওর সঙ্গে আলোচনা করে যে বিজ্ঞানের লেখার, ওর জীবনী লেখার জন্য যে আরো রসদ জোগাড় করতে পারতাম, সেই রসদটা আমি জোগাড় করতে পারিনি। সেই জন্য আমার এখন খুব দুঃখ হয় যে কেন আমি করিনি আর কি। কিন্তু তখন আমার সত্যিকারে খুব একটা উপায় ছিল না। আচ্ছা, এটা একটু ছোট্ট করে বলে রাখি। উনি 1913 সনের 2 জুন 1913 জন্মগ্রহণ করেছিলেন, এবং উনি মারা গিয়েছিলেন 2 জুন 1991। ওর বাবা ছিলেন পেশায় ডাক্তার, বঙ্গবিহারী চৌধুরী। ওদের যে 4 ছেলে মেয়ে, একটি ছেলে এবং 4 বোন ছিল, তাদের কেউই বিবাহ করেননি। এবং আমি যখন বই লিখতে শুরু করি তখন তারা সবাই প্রয়াত। ওর যে ছোট ভাই রঞ্জিত চৌধুরী, আমার যথেষ্ট আলাপ ছিল, প্রায় রাস্তায় দাঁড়িয়েও কথা হতো। কিন্তু তার সঙ্গে তখনও বিভা চৌধুরী সম্বন্ধে আমি বই লিখব তো ঠিক করিনি, কাজে সেরকমভাবে সেই ধরনের প্রসঙ্গ আলোচনা হয়নি, সাধারণ জেনারেল আলোচনা হয়েছে। কিন্তু যার ফলে হয়েছে, আমরা যখন বই লিখতে শুরু করি, ওই বিভা চৌধুরী সম্বন্ধে তথ্য জোগাড় করাটা আমাদের পক্ষে খুব কঠিন হয়ে দাঁড়িয়েছিল। যাই হোক, আমরা অনেক কষ্ট করে ওর সঙ্গে যোগাযোগ করে এটা জোগাড় করতে পেরেছি। ওর মা ছিলেন উর্মিলা দেবী। এবং বলে রাখি, বঙ্গবিহারী চৌধুরী উনি ব্রাহ্ম ধর্ম গ্রহণ করেন, এবং এই উর্মিলা দেবী হচ্ছে ব্রাহ্ম মিশনারির কন্যা, এবং সেই জন্য উনি ব্রাহ্ম ধর্ম গ্রহণ করেন। এবং শোনা যায় যে তার জন্য উনি পৈতৃক সম্পত্তি থেকেও বঞ্চিত হয়েছিলেন। এবং উর্মিলা দেবীর যে বোন নির্মলা, যিনি হচ্ছেন বিভা চৌধুরীর মা, এই বোন নির্মলা দেবীর বোন নির্মলা, তার বিয়ে হয় ডক্টর নীলরতন সরকারের সঙ্গে। আচ্ছা, উনি বেথুন স্কুল থেকে, তখনকার দিনে ম্যাট্রিক ছিল এবং আইএ ছিল, এবং উনি বিএসসি পাশ করেছিলেন কলকাতা ইউনিভার্সিটি, এমএসসিও কলকাতা ইউনিভার্সিটি। এই এমএসসি পাশ করার পর উনি ঠিক করলেন উনি গবেষণা করবেন। কিসে গবেষণা? ফিজিক্সে আমি গবেষণা করব। তখনকার দিনে 1934-35 সালে মহিলা ফিজিক্সের রিসার্চ করতে যাবে, পিএইচডি করতে যাবে, এটা অভাবনীয়। তখনকার পরিপ্রেক্ষিতে আমি বলবো এটা একটা যুগান্তকারী সিদ্ধান্ত উনি নিয়েছিলেন। এবং সেই সিদ্ধান্ত নিয়ে উনি কি করলেন, ডিএম বোস, কলকাতা বিশ্ববিদ্যালয়ের যে ডিএম বোসের কথা বললাম, দেবেন্দ্রমোহন বোস, বসু ইনস্টিটিউটের ডিরেক্টর ছিলেন, তার কাছে গেলেন যে উনি পিএইচডি করবেন বলে। এবং তখনকার পরিপ্রেক্ষিতে এটা জানবে যে তখন যে খালি নারীদের অসুবিধা ছিল তাই নয়, সাধারণ লোকের ধারণা ছিল যে নারীরা গবেষণা করতে পারবে না, গবেষণাটা এমন একটু উচ্চ পর্যায়ের কাজ যে মেয়েদের দ্বারা ওটা হবে না। কাজেই দেবেন্দ্রমোহন বোস উনি প্রথমে আমাকে প্রত্যাখ্যান করলেন। কি বললেন? উনি বললেন, দেখো বাপু, আমার এখানে তো তোমাকে কাজ দেওয়ার মতন কাজ নেই, কাজেই এখানে হবে না। এবং এই ঘটনাটা খালি বিভা চৌধুরীর ক্ষেত্রে ঘটেছে তা না। ঠিক ওই সমসাময়িক কালে কমলা সোহনী, নাম তোমরা শুনেছো হয়তো, কমলা সোহনী সিভি রমনের কাছে কাজ করতে চেয়েছিলেন। সিভি রমন তখন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স ব্যাঙ্গালোরের ডিরেক্টর। উনিও ওকে প্রত্যাখ্যান করলেন, কারণ তাদের ধারণা ছিল মেয়েদের বুদ্ধিমত্তা, অনুরাগ, এগুলোর প্রতি লোকের আস্থা ছিল না। তখনকার দিনে পুরুষদের আস্থা ছিল না। এরা কি করবে, এরা তো ঘর সংসার করবে, আলটিমেটলি কি হবে রিসার্চ করে, এটা ছিল জেনারেল একটা পারসেপশন। কাজে উনি বললেন, না, আমি তো তোমাকে নিতে পারবো না। কিন্তু কমলা সোহানী ওটা বিরুদ্ধে, উনি ওই ডিরেক্টরের ঘরের সামনে, যেটাকে তোমরা এখন ধর্ণা বলো, তখন ওটাকে সত্যাগ্রহ বলা হতো, উনি তখন সত্যাগ্রহ বললেন।
এই ধর্নার ফলে আলটিমেটলি সিভি রমন ওকে কাজে নিতে বাধ্য হলেন কিন্তু কতকগুলি মানে টার্মস অ্যান্ড কন্ডিশন, সেই শর্ত সাপেক্ষে ওকে নেওয়া হলো। অনেকগুলো শর্ত আছে, তার মধ্যে হচ্ছে আমি যেহেতু ওর সমস্ত রিসার্চ করার হচ্ছে ছাত্র, তোমার 1 নম্বর হচ্ছে তোমার 1 বছর জন্য দিলাম, 1 বছর পর তোমার কেমন তোমার পারফরমেন্স কেমন আছে সেটা দেখবো। এছাড়া আমার যে গ্রুপ, এই যে ছাত্ররা কাজ করছে, এদের পারফরমেন্স কিরকম আছে, তুমি একটি মহিলা ঢোকার ফলে তাদের কোনো পারফরমেন্স খারাপ হয়ে গেল কিনা সেইগুলো দেখে তারপরে তোমাকে নেওয়া হবে। যাই হোক, উনি তারপর ঢুকেছিলেন। এটা হচ্ছে তখনকার দিনে এত কথা বলার উদ্দেশ্যটা হচ্ছে তোমাদের বোঝানো যে সেই সময় ছিল এটাই হচ্ছে আমাদের সামাজিক ব্যবস্থা। তারপর উনি ডিএম বোস আলটিমেটলি ওদেরকে নিলেন। এদের জন্য একটু ইংলিশও মাঝে মধ্যে বলে দিলে ভালো হয়। আচ্ছা, স্টুডেন্ট। আচ্ছা, সো দেখতে পাচ্ছ যে বিভা চৌধুরীর হায়ার এডুকেশন, হোয়াট দি Raja Bazar Science College, where the MSc in Physics Chemistry started in 1916. Raja Bazar Science College was established in 1914. So in 1916, the physics and chemistry started. You can understand that very few girl students went to do MSc. If you look at it, Bibha Chowdhuri got her MSc degree in 1936. And if you see that within another 20 years, 1916 to 1936, she is the third girl student received the MSc degree in physics. So that is the situation. If you notice that in the academic session, 1936 in MSc, Bibha Chowdhuri was the only girl student among the 24 students, all students 24. So he joined the laboratory who is the DM Bose to do research. And research on which subject? On cosmic rays. So he started doing research on cosmic rays. আমি ছোট্ট করে একটু কসমিক রেসটা বলে নিই। হোয়াট ইজ কসমিক রেস? যারা বাংলা বুঝো না এটা পড়লেও বুঝতে পারবে, বাট এনিওয়ে আই এম স্পিকিং ইন ইংলিশ অ্যান্ড বেঙ্গলি। সো নামটা কসমিক রেস, in Bengali, Mahajagotik Roshmi. The name seems that it is coming from somewhere outside. Mahajagotik, Mahajagot theke asche, outside our Jagot. So high energy particles are arriving from outer space are collectively known as cosmic rays. What are the primary cosmic rays? The particles that just entered the Earth atmosphere. And that is the primary cosmic rays. So primary cosmic rays have energies in the range of 1 GeV. Giga, you know, giga is 10 to the power 9 giga electron volt, and 1 eV, exa electron volt, exa মানে 10 to the power 18. এগুলো সায়েন্টিস্টরা নাম দিয়েছেন, যেমন কিলো 10 to the power 3 is kilo, 10 to the power 6 is mega, 10 to the power 9 is giga, something like that. So it's a very high energy particles. And they can be produced by the sun from the other galaxies also, by the star explosion, the supernova, তোমরা জানো, ব্ল্যাক হোল ইত্যাদি থেকে আসে। এখনো সমস্তভাবে পুরোটা জানা যায়নি আর কোথা থেকে আসে, কিন্তু মোটামুটি জানা গেছে এগুলো হচ্ছে দিস আর দ্য অরিজিন অফ দ্য কসমিক রেস। আমার কতক্ষণ টাইম, কোথায় শেষ হবে আমার টকটা? ঠিক আছে। সো এবং এখানেও দেখো যে বিজ্ঞানের ইতিহাস, তোমাকে ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড হোয়াট আর দ্য concept, what are the perception of science, how much do we know about science at that time. I'm talking about 1935-1936 when Bibha Chowdhuri joined to do research on cosmic rays. X-rays has been discovered. All the discoveries that happened at the late 19th century or the beginning of 20th century. 1895, X-ray was discovered, you know, by Wilhelm Röntgen. Then 1896, a radioactivity was discovered by Henry Becquerel. 1897, electron. J.J. Thomson found the electron. Then 1911, the nucleus. Rutherford experiment করে দেখলেন যে there is a nucleus in the atom. And 1917, proton by Ernest Rutherford. And 1932, neutron by James Chadwick.
and positron by Carl Anderson. Positron নামটা হয়তো একটু অচেনা, but positron is the same, the twins brothers as electron. Only difference is that it is a positively charged, electron has a negative charge, right? That is the only difference. So we know only these particles: electron, proton, neutron, and positron. These are the only particles that known at that time. And এই atomic structure তো তোমরা সবাই জানো, নিউক্লিয়াসের মধ্যে there are protons and neutrons. Number of protons is equal to the number of electrons outside, so the atom will be neutral. That much we know. So with this knowledge, people has to proceed about the cosmic rays. So discovery of cosmic, এটা একটা ইন্টারেস্টিং, that I want to tell you. যে বিজ্ঞান কিভাবে এগোয়, ডিসকভারি অফ কসমিক রেজ কি করে হলো না, as because there are radioactivity present in the earth, and you know that the X-rays, radioactivity, electrons, alpha rays, gamma rays, these can produce ions. They have the energy ions, you know. That there is a atomic ছবি দেখালাম, the number of electrons and protons are same. কিন্তু যদি কোনো ইলেকট্রনকে আমরা বার করে দিতে পারি from the atom, if I want out the drive out one of the electrons from the atom, then the atom is ionized. We get ions because it is less than one electron. So this is positively charged ion. So this is called the ions. So you know the electroscope. There is a picture of the electroscope. স্কুলে তো পড়ানো হয় এখন electroscope. কি পড়নি? electroscope, ইলেকট্রিক চার্জ মেজার করা হয়। গোল্ড লিফ ইলেকট্রোস্কোপ আমরা তো পড়েছি, তোমরা পড়োনি? গোল্ড লিফ ইলেকট্রোস্কোপ পড়েছো? ওখানে ছবি দেওয়া আছে গোল্ড লিফ ইলেকট্রোস্কোপ, ডান দিকের ছোট ছবিটা, অর্থাৎ যদি কোনো এই চার্জ ধরা পড়ে, এইটা গোল্ড লিফ ইলেকট্রোস্কোপটা ফাঁক হয়ে যায়, চার্জ ধরা যায়। তখন যখন এটা করা হলো তখন বললো যে এই যে ওই electroscope, in that electroscope they found that there is some charge is coming from somewhere, because sometimes it is getting the charges. So what is the reason? It is a vacuum chamber in which the gold leaf electroscope there. How it can happen that the charge is leaking? So তখন the scientists thought that maybe that charge is coming from somewhere else, not from the earth. It may be not from the terrestrial, from the space it may come. That is one possibility. Then কি করতে হবে আমাদেরকে? Then we have to do some experiment. And what type of experiment? The experiment করতে হবে, you have to go up the high altitude. And what will the inference? Inference is that as we go up and up, the charge will be increased. এখানে যে চার্জ ছিল অবশ্যই বাড়তে থাকবে। So that scientist, which is the Victor Hess, in 1912, he went on a balloon with an electroscope like that. He first noted that yes, charge is, as far as you go up and up and up, charge is decreasing. So it is not right that it's coming from up. He went up and up. Then he suddenly found that the number of charges, the intensity of charges are increasing with altitude. অর্থাৎ যত উপরে যাচ্ছি তত altitude increasing হচ্ছে চার্জটা। তার মানে that is something is coming from outside, then it is not from the earth, it's not the terrestrial radiation. So he named it as the high energy ultra gamma radiation or high altitude radiation. He named this radiation, তখন নাম কসমিক রেজ নাম আসেনি, তখন উনি এইটা নাম দিলেন। এবং পরবর্তীকালে যে কসমিক রেজ নামটা দিয়েছিলেন আমেরিকান সায়েন্টিস্ট রবার্ট মিলিকান। এটা হচ্ছে কসমিক রেজের ছোট্ট ইতিহাস, এবং ইতিহাসটা এটা বলার উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে যে বিজ্ঞান কিন্তু এরমভাবেই এগোয়। সো নেক্সট স্লাইড। আমার কাছেই তো আছে, সরি। তো এখন কসমিক রেজ, তাহলে উনি বলেছিলেন আলট্রা হাই গামা রেডিয়েশন। পরবর্তীকালে দেখা গেল যে না, ওটা গামা রেডিয়েশন শুধু নয়, দি হাই কসমিক রেজ আর মেনলি প্রোটনস। কি করে বুঝলো যে ওরা যখন একটা ল্যাটিচিউড এফেক্ট আছে, অর্থাৎ আর্থের যে ম্যাগনেটিক পোল আছে, ম্যাগনেটিক পোলে কিছু ওই ম্যাগনেটিক পোলে বিকর্ষিত হয়ে যাচ্ছে, ডিফ্লেক্ট হয়ে যাচ্ছে, তার থেকে যে বুঝলো যে চার্জ পার্টিকেল আছে। এবং পরবর্তীকালে দেখা গেল যে কসমিক রেজ আর প্রাইমারি কনসিস্ট অফ মেনলি 89% হচ্ছে প্রোটনস, এবং অন্যান্য হাইড্রোজেন হচ্ছে, প্রোটন মানে হাইড্রোজেন, আর হিলিয়াম আছে 10%, আর বাকি সব অন্যান্য হেভিয়ার নিউক্লিয়াই আছে 1%। এটা হচ্ছে মোটামুটি তার কনস্টিটিউশনটা। এবং এরা যখন when this primary cosmic rays enter into the earth, যখন ঢুকলো, তখন it reacts with the molecules and atoms of the atmosphere. And when the atmosphere, there is lots of nuclear reaction.
যে নিউক্লিয়ার রিয়াকশন করে দে প্রডিউস লার্জ নাম্বার অফ পার্টিকেলস। ওই যে পার্টিকেলসগুলো দেখছো, নানা রকম পার্টিকেলস তৈরি হচ্ছে, নানা রকম পার্টিকেল, সেই পার্টিকেলস আবার আরেকটা পার্টিকেলকে ধাক্কা মারছে, আবার ধাক্কা মারছে, করতে 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 আর বাড়তে শুরু করে, এবং সেটাকে আমাদের এই বিজ্ঞানীরা বলে কসমিক রে এয়ার শাওয়ার, অর্থাৎ বৃষ্টির মতন যেন প্রচুর পার্টিকেলস একসঙ্গে ঝরে পড়ছে। এটা হচ্ছে কসমিক রে এয়ার শাওয়ার, এটার নাম। এবং এটা যখন when it comes through the atmosphere, the intensity gets decreased, absorbed হয়, রিয়াকশন হয়, হতে 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 নিচের দিকে আসে। যখন it reaches at the ground, সেখানে খুব কম মাত্রায় এই পায়ন মিউন যে ছবিগুলো দেখানো হয়েছে, পায়ন এবং মিউন, এগুলো খুব কম সংখ্যায় এসে পড়ে। কম সংখ্যা মানে কিরকম কম সংখ্যা? If you put your palm on this earth, then at least one muon particle may pass through you in 1 second. So this is so small. So a small amount of electron এসে পৌঁছায়। এটা তোমরা জানো, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। আচ্ছা, এখন এইটা ছবিটা দেখানোর উদ্দেশ্য, the reason I am showing this in the form of graph is that we know at that time we know the electron whose mass is, if we consider the mass is 1, mass কত এখানে লেখা আছে, then proton and neutron have almost of equal mass, they have 938 into 2, অর্থাৎ 1840 times the mass of the electron. কাজে এই কটা পার্টিকেল খালি জানা ছিল আমাদের, আর কোনো এর মাঝামাঝি বা উপরের কোনো পার্টিকেল তখন পর্যন্ত উই ডোন্ট নো এনিথিং অফ দ্য আদার পার্টিকেল। নাও দ্য এখন এই যে প্রোটনের মধ্যে তোমরা জানো, ইউ নো দ্যাট দ্য নাম্বার অফ প্রোটনস ইজ ইকুয়াল টু দ্য নাম্বার অফ ইলেকট্রনস। সো ফর এক্সাম্পল ইন কেস অফ লেডের অ্যাটমিক নাম্বার কত? 82. So there are 82 electrons outside and 82 protons inside the nucleus. The nucleus is a very small amount, 10 to the minus 15 meter. That is small. How the scientists are thinking, how that so many protons, 82 protons can remain in the small volume, because you know the like charges repel each other. So the protons will come out. How can this remain in the nucleus in a tightly bound system? It cannot be possible. Then a Japanese scientist, that Hideki Yukawa, he started calculating some theory. He said that yes, the protons have a repulsive force, that is right, I admit, there is a repulsive force. In addition to that, there is some force acting there, which is attractive force. That's why it is not coming. How? He said that there are some particles inside the proton, between the protons, that carries the balance between these strong electromagnetic force, the repelling force, and the strong force, which is called the attractive force. So that is his theory. আমি আর ডিটেলস আমি যাচ্ছি না। And he calculated that there is some kinds of particle, they are exchanging between the protons. And he calculated the mass of the proton, mass of that particle. He found that the mass of the particle is almost equal to 200 times the mass of the electron. So 200 times the mass of the electron. 200 times the mass of electron. And initially, Yukawa thought that he must be wrong. So there is no such particle. I must have done some wrong calculation. He was not sure about that thing. But he published that paper, that he got that something. That's all the experimental sciences. You know, the essence of science is to prove experimentally what the theories say. Then you are convinced that the theory is right. So when they found that there might be a signature of a particle of 200 times the mass of electron, all the scientists over the world started to doing experiments to see whether that type of particle exists or not. আছে কিনা দেখার জন্য। ঠিক সেই সময়ে, that in 1935-36, the Bibha Chowdhuri also, along with the other scientists in the whole world, Bibha Chowdhuri and D.M. Bose at Bose Institute in India, in Kolkata, Bose Institute started doing experiments with cosmic rays. You know that the cosmic rays, you know, the lots of high energy particles are there. So might be there are some particles inside the cosmic rays. So they started doing the experiments. How do they do the experiments? You can do many ways. There are many ways people starting doing experiments.
the method, what they chose to do experiments using the photographic plate. The photographic plate that Chandra is talking about, the photographic plate in our study in our young age. The photographic plate, then you develop it, same thing. They use the photographic plate to capture the cosmic rays that passing through the photographic plate. And so এখানে একটু বলে রাখা প্রয়োজন that the photographic plate can detect the high energy particles was first seen by another lady, the Blau, William Blau. Blau is a lady scientist who first observed that not William, Marietta Blau. Marietta Blau observed that when the high energy particle passes through the photographic plate, they made some signature in their travel path. And that DM Bose and Bibha Chowdhuri saw that paper. So, and they think that, okay, then probably we can also use the photographic plate. And this is একটা ছবি তোমাদের এখানে দেখা হয়েছে. This is the photographic plate signature. Here you see that one particle enters here and produces now scattered particles, different kind of particles. This is the signature. This is called the আমাদের ভাষায় বা ফিজিক্সের ভাষায় এগুলোকে বলে ট্র্যাক বলা হয়, ট্র্যাক। এতগুলো ট্র্যাক তৈরি করেছে and very thin. এগুলোকে বলে নিউক্লিয়ার ট্র্যাক। নিউক্লিয়ার ট্র্যাক হচ্ছে 0.01 মাইক্রোমিটার, মানে 7000 times thinner than the human hair. So এটা দেখতে গেলে you have to use a very high energy, high focused microscope, high magnification microscope, you have to use it. বিভা চৌধুরী এইভাবে পার্টিকেলগুলোকে দেখলেন। এবং এখানে কি পার্টিকেলের এই সিগনেচারের বৈশিষ্ট্যটা কি? বৈশিষ্ট্য হচ্ছে দি লেংথ অফ দ্য ট্র্যাক, যেটাকে সায়েন্টিস্ট বা ফিজিসিস্ট বলে রেঞ্জ। Range of the track tells you the energy of the particle, and the grain density, or the spacings between the grains, they will say that they are different. In track, there are more, in a per unit length, there are more grains, there are per unit length, here there is less grains, like that. So that density of length, the spacings in between the dots, gives you the momentum or the velocity of the particle. So if you know the energy and the velocity, you can find out the mass. So this is the way they find out the mass. And as I said before, the meson. Oh, one thing I forgot to mention, that this mass 200 is in between the proton, known particles are proton, neutron, and electron. So meson has a particle mass 200 times the mass of the electron. So because this mass is in between proton, neutron, and electron, so it's called the mesotron. Meso in Greek means middle, intermediate. So this is intermediate between proton, neutron, and electron. Some mass, that proton, neutron. Okay. Now, আমরা আগে বলেছিলাম, so this mesotron যেটা পৃথিবীতে এসে পড়ছে, their number of the mesotrons falling on the earth, on the ground, is very small. And so what you have to do, if you do the experiment very carefully, good experiment, then you have to, if you take the photographic plate up in the higher altitude, then you will get the intensity more particles will fall on the photographic plate. So what they did, Bibha Chowdhuri and DM Bose, they took the photographic plates in the 3 different heights. At Darjeeling, 7,000 feet altitude, Sandakphu, 12,000 feet altitude, and Farizhong, 14,000 feet altitude. Farizhong is now in Tibet. And the time that I am talking about, that year, 1935, 30, 40, that time there is no such vehicle like that. So you have to go by the horse to put on the top of the thing. In Darjeeling, there is a research center of Bose Institute called Mayapuri. At the time of Jagadish Chandra Bose made it, it is known as Mayapuri. So they stationed there, and from there they put the photographic plates on the other places like Sandakphu and Farizhong. So they did the experiments, and they played the photography for days, 1 month, 2 months, like that. So the number of particles can interact with the photographic plate will be more and more. So they did that experiment, and they published 3 papers. 3 papers in 40, 41, and 42. 3 papers in a journal, which is one of that time probably the best journal, called Nature.
in nature 3 particles and find out the mass of the particle. And they found the mass that you can see there on Rashi. They determined the mass in 1941 paper. They said that the mass of the mu meson is 160 times the mass of electron. Yukawa said around 200 mass of the electrons. And next paper, the refined paper in 1942, they got it 180 times the mass of the electron. So it is very close to the mass that was predicted by the theoretician Yukawa. So this is the first measurement of the mesotron mass in the world. সারা পৃথিবীতে এই প্রথম মাসের একটা আবিষ্কার মানে বার করা গেল, হয়তো কিছুটা ভুল কিন্তু ওরা বার করেছিলেন, সেটা হচ্ছে ফটোগ্রাফিক প্লেট দিয়ে। আচ্ছা, এখানে একটা কথা বলি, এটা এই আবিষ্কারের জন্য অনেকেই মনে করেন বিভা চৌধুরী নোবেল প্রাইজ পাওয়া উচিত ছিল না। তার কারণটা হচ্ছে যে সিএফ পাওয়েল একজন ব্রিটিশ সায়েন্টিস্ট, সিএফ পাওয়েল একই কাজ করেছেন, ওই একই ফটোগ্রাফিক প্লেট ব্যবহার করে, একই বলবো না, ফটোগ্রাফিক প্লেট ব্যবহার করেছেন। ওর ফটোগ্রাফিক প্লেটটা ছিল একটু উন্নত মানের, অর্থাৎ রেজাল্টটা অনেক ভালো বেরোবে। একটু ছোট করে যদি বলি উন্নত মানের, বিভা চৌধুরী যেটা ব্যবহার করতেন সেটাকে বলে হাফ টোন প্লেট, অর্থাৎ একটা প্লেটের প্রথম দিকে এই ফটোগ্রাফিক ইমালশনটা থাকে, পেছন দিকটায় কিছু থাকে না, ফাঁকা প্লাস্টিক। আর পাওয়েল সাহেব যেটা ব্যবহার করেছিলেন ওটাকে বলে ফুল টোন প্লেট, এদিকেও একটা ইমালশন কোটিং আছে, এদিকেও একটা ইমালশনের কোটিং আছে। অর্থাৎ এই পার্টিকেল যদি অন্য কোনো পার্টিকেল তৈরি করে, সেটা যদি ইমালশন না থাকে ধরতে পারে না। যদি এদিকে একটা ইমালশন থেকে ওর ভেতর দিয়ে যখন যাবে ওখানে একটা সিগনেচার রাখবে, সেই অর্থে এটা হচ্ছে একটু সূক্ষ্ম কাজের জন্য ব্যবহৃত পাওয়েল। কাজেই উনি কি জন্য নোবেল প্রাইজ পেয়েছিলেন সেটা দেখো, বলছে হিজ ডেভেলপমেন্ট অফ দি ফটোগ্রাফিক মেথড অফ স্টাডিং নিউক্লিয়ার প্রসেস অ্যান্ড হিজ ডিসকভারিজ রিগার্ডিং মেসন্স উইথ দিস মেথড। এখানে লোকেদের বক্তব্য হচ্ছে ওই যে ডেভেলপমেন্ট অফ দি ফটোগ্রাফিক মেথড অফ স্টাডিং নিউক্লিয়ার প্রসেস, এটা কিন্তু পাওয়েল সাহেব করেননি, ওটা প্রথম করেছেন মেরিয়েটা ব্লাউ। উনি মহিলা, হয়তো সেই জন্য তাকে রেকগনিশনটা করা হয়নি। এই সঙ্গে এটাও বলে রাখি যে মেরিয়েটা ব্লাউকে নোবেল প্রাইজ দেওয়ার জন্য আরেকজন নোবেল বিজ্ঞানী, যার নাম অনেকেই তোমরা জানো, আরউইন শর্ডিঞ্জার, উনি পরবর্তীকালে ওকে রেকমেন্ড করেছিলেন কিন্তু উনি পাননি, উনি হচ্ছেন অস্ট্রিয়ান। এটা একটা কথা। এবং উনি মেসনের জন্য পাওয়েল সাহেব কি বলেছেন, উনি এক জায়গায় বলেছেন ওর একটি বইতে, উনি বলছেন in 1941 Bose and Chowdhury had pointed out that it is possible in principle to distinguish between the tracks of protons and mesons in an emulsion. Bose and Chowdhury exposed half-tone, যেটা বললাম half-tone plates at mountain altitudes and examined the scattering of the resulting tracks. They concluded that many of the charged particles arrested in their plates were lighter than protons, their mean mass being 200 mass of electron. The physical basis of their method was correct, and their work represents the first approach to the scattering method of determining moment of charged particle by observation of their tracks in emulsion. কথার মধ্যে কিন্তু যদি ভালো করে পড়া যায়, কোথাও কিন্তু উনি মেসোট্রন বা আবিষ্কার করেছেন কোথাও লেখেননি, কোনো জায়গায় তার নাম নেই। উনি বলেছেন হ্যাঁ 200 টাইমস মাস অফ ইলেকট্রন একটা পেয়েছে, রিপ্রেজেন্ট দ্য ফার্স্ট অ্যাপ্রোচ দ্য স্ক্যাটারিং মেথড অফ ডিটারমিনিং মোমেন্ট অফ চার্জ পার্টিকেলস, মোমেন্ট অফ মেসন, এটা মেসোট্রন সেটা কিন্তু বলেননি। কাজে কিন্তু উনি মোটামুটি স্বীকার করে নিয়েছেন যে হ্যাঁ উনি ওই মেথডটা ঠিকই ছিল এবং ওই মেথডটাই তিনি ব্যবহার করেছিলেন এখানে। এখন প্রশ্ন হচ্ছে যে লোকে এটা প্রশ্ন করে যে ওটা কি উনি কি সত্যিই পেতেন? না, হয়তো উনি পেতেন না, এই পাওয়েল যে কারণে পেয়েছেন। পাওয়েল শুধু ওটার জন্য পাননি, পাওয়েল আরেকটু ওর প্লেন, যেহেতু যন্ত্রটা মানে ফটোগ্রাফিক প্লেটটা বেশি সূক্ষ্ম ছিল, সেটার জন্য উনি ওই পায়নটা যে আবার মেসনে পরিবর্তিত হয় সেটাকেও উনি ধরতে পেরেছিলেন, যেটা এরা পারেননি। বিভা চৌধুরী ডিএমও সেটা পারেননি, কিন্তু ওরা একই পার্টিকুলারলি দেখেছিলেন, কিন্তু পায়নটাকে দেখেছিলেন, হয়তো মেসনটাকে দেখতে পাননি। এইটা হচ্ছে ওরা পাননি। সেটা আমি পরে যদি দরকার হয় ডিএম বোস কি বলেছেন এই প্রসঙ্গে সেটা আমি পরে বলবো, সেটা যারা এ বিষয়ে বেশি আগ্রহী একটু জানতে রিসার্চ করেন তাদের জন্য দরকার আছে। কিন্তু যাই হোক, কিন্তু বহু লোক মনে করে যে এই নোবেল প্রাইজটা যদি মারিয়েটা ব্লাউ, বিভা চৌধুরী এবং সিএফ পাওয়েল এদের মধ্যে শেয়ার হতো তাহলে এটা যথার্থ হতো, কারণ এদেরও কন্ট্রিবিউশন আছে, সেই কন্ট্রিবিউশনটাকে অস্বীকার করা যায় না। এটা হচ্ছে পাওয়েলের কথা।
এরপর বোস ইনস্টিটিউটে যুদ্ধের কারণে তখন তো বাইরে থেকে জিনিসপত্র আসতো, যন্ত্রপাতি, ফটোগ্রাফি প্লেট, কেমিক্যালস ইত্যাদি, এগুলো বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যাবার ফলে ওখানে কসমেটিকের কাজটা বন্ধ হয়ে যায়। তখন বিভা চৌধুরী 1945 সালে উনি ম্যানচেস্টারে চলে এলেন, ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টার, PMS ব্ল্যাকেটের কাছে। ব্ল্যাকেট হচ্ছে কসমিকের তখনকার দিনে একজন বিখ্যাত বিজ্ঞানী কসমিকের কাজের ওপর, এবং PMS ব্ল্যাকেট উনি জয়েন করেছেন 1945-এ, এবং 1948-এ উনি নোবেল প্রাইজ পেয়েছেন। কিসের জন্য না, ফর ইস ডেভেলপমেন্ট অফ দ্য উইলসন ক্লাউড চেম্বার মেথড অ্যান্ড হিজ ডিসকভারিজ দেয়ার উইথ ইন দি ফিল্ডস অফ নিউক্লিয়ার ফিজিক্স অ্যান্ড কসমিক রেডিয়েশন। প্যাট্রিক ব্ল্যাকেটের সঙ্গে ভারতবর্ষের খুব ভালো সম্বন্ধ ছিল। উনি এখানে ইন্ডিয়ান গভর্নমেন্টের সায়েন্স অ্যান্ড টেকনোলজির অ্যাডভাইজার ছিলেন 47 থেকে 65 পর্যন্ত। সেগুলো অন্য গল্প, সেগুলোর মধ্যে আমি যাবো না। এবং তখনকার দিনে যেতে গেলে জাহাজে যেতে হতো, প্লেন ছিল না। বিভা চৌধুরী পাড়ি দিলেন ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টারে, এবং ওখানে যেয়ে কাজ শুরু করলেন। ওখানে যে 1949-এ PhD থিসিস সাবমিট করলেন। থিসিসের নামটা কি? এই থিসিসটা তোমরা যদি আর্কাইভে এই প্রথম পাতাটা দেখতে পাবে, এবং পুরো থিসিসটা আমাদের SNT ডিজিটাল আর্কাইভে আছে, অবশ্য বাড়ি বসে দেখতে পাবে না। যদি কেউ দেখতে চাও এখানে এসে দেখতে হবে, মানে এটা খুব দুর্মূল্য জিনিস এবং সকলকে এটা প্রচার করা যাবে না। এটাই হচ্ছে তাদের অঙ্গীকারবদ্ধ আমরা কাজে, কিন্তু এটি আছে এখানে। এক্সটেন্সিভ এয়ার শাওয়ার অ্যাসোসিয়েটেড উইথ penetrated particles, thesis presented for degree of Doctor of Philosophy by Bibha Chowdhuri। এটা হচ্ছে ওই যে তোমার এয়ার শাওয়ার হচ্ছে, এই যে সব প্রচুর বৃষ্টির মতন পড়ে আসছে, এগুলোকে এয়ার শাওয়ার বলে। তার উপরে উনি কাজ শুরু করলেন এবং 49-এ উনি PhD-ও পেলেন। ওইখানে থাকাকালীন উনি যখন ওখানে ছিলেন, এটা খুব ইম্পর্টেন্ট, তোমাদের জন্য ইম্পর্টেন্ট, ছাত্রছাত্রীদের জন্য। এটা যখন উনি ওখানে ছিল, when she was there in England, an interview was taken by a journalist and was published in 1948. উনি 49-এ she came back, 49। একটু শোনো ভালো করে। ফার্স্ট উনি বলছেন যে উইমেন আর টেরিফাইড টু ফিজিক্স, যেটা আমাদের বললাম ফিজিক্সকে এরা ভয় পায়। দ্যাটস দ্য প্রবলেম, দ্যাটস দ্য ট্রাবল, said my companion, a slim young scientist from Kolkata. The speaker, Bibha Chowdhuri, should know what she is talking about. She herself is one of the most highly qualified robotic physicists in the world, Calcutta born and bred, ityadi ityadi. She feels strongly about the modern women's fear and ignorance of science. It's a tragedy we have so few women physicists today, she says. In this age, when science and physics particularly is more important than ever, women should study atomic power. If they don't understand how it works, how can they help decide how it should be used? I count the women physicists I know, both in India and England, so milie, both India and England, on the fingers of one hand. Fingers of one hand. That is the number of the women physicists in the whole world. At school, scientifically inclined girls choose chemistry, perhaps because the really sound grasp of higher mathematics is one essential of any physics equipment. Mathematics presented no problem to Miss Chowdhury. She took to the study like a duck to water. Mathematics তার কাছে এতটাই সহজ মনে হতো, লাইক এ ডাক টু ওয়াটার। তারপরে তো সেগুলো শুনেছি, MSc ডিগ্রি করেছেন। এবং যখন তাকে জিজ্ঞেস করা হলো আপনি ফিজিক্স পড়লেন কেন, দেন হি সেড দ্যাট আই ফলোড মাই ইনক্লিনেশন অ্যান্ড ইট হ্যাজ লেড হার ফার অ্যাফিল্ড। সো যাই হোক, আর আমি বেশি পড়ার দরকার নেই। তোমাদের যেটা বলা হচ্ছে যে ভয় পাওয়ার কোনো কারণ নেই, যদি ফিজিক্স পড়তে ভালো লাগে ফিজিক্স পড়ো, এটাই হচ্ছে বড় কথা। মেয়েরা ভয় পায়, এটা হচ্ছে জেনারেল পারসেপশন। তো উনি সেটা পরিষ্কারভাবে বলে গেছেন, এবং উনি বোধহয় এক জায়গায় বলেছেন যে উনি ফিরে গিয়ে ওনারা একটা কিছু করবেন। আচ্ছা, এইটা একটু খুব ইম্পর্টেন্ট। এই যে তোমাদের ট্র্যাকের কথা বললেন, কত কত কষ্ট করে এই ট্র্যাকের থেকে বার করতে হতো সেটা জানতে হবে। লক্ষ লক্ষ ট্র্যাককে চোখে দেখে দেখে মাইক্রোস্কোপে অত সূক্ষ্ম স্ক্র্যাপ, কতটা তার দূরত্ব, কত লম্বা, সমস্ত মেজার করে তার থেকে বার করতে হতো। সেখানে বলছে, জার্নালিস্ট বলছে, ইউ মাস্ট হ্যাভ টেকেন এ লট অফ পিকচার্স ডিউরিং দিস লাস্ট 3 years. I said, journalist said. He said, literally thousands, she replied. For days, perhaps, they follow one pattern, then something unusual appear,
Sometimes I can find an explanation for it. Sometimes there is as yet no apparent explanation. এই হচ্ছে কত বিজ্ঞান এবং বিজ্ঞানের কত কষ্ট করে উনি বিজ্ঞানটা করেছেন সেটা তার প্রমাণ। যাই হোক, টাইম হয়ে এসছে, আমি আর এরপরে উনি 1949-এ উনি দেশে ফেরত চলে এলেন, পিএইচডি করে ফেরত চলে এসেছেন। এবং এখানে একটু বলে রাখা দরকার, সেই সময় ওই হোমি ভাবা কসমিকের উপর কাজ করতেন, ভারতবর্ষের ভালো কসমিক রে ফিজিস্ট বলে নাম আছে। তখন উনি কসমিক রে ফিজিক্সের একটা ভালো কেন্দ্র তৈরি করার চেষ্টা করছিলেন। উনি বিভিন্ন বিজ্ঞানীর কাছে উনি ভালো ভালো বিজ্ঞানী যাতে এখানে জয়েন করে তার জন্যে রেকমেন্ডেশন পাঠানোর জন্য বলেছিলেন। এখানে তুমি দেখতে পাচ্ছ যে হোমি ভাবা লিখছেন, হোমি ভাবাকে লিখছেন প্যাট্রিক ব্ল্যাকেট, যার কাছে উনি পিএইচডি করেছেন। রেকমেন্ডেশনটা করি: ডিয়ার হোমি, মিস চৌধুরী হ্যাজ নাও বিন recommended for a PhD. Janussi and Wilson were her examiners and considered she did extremely well. I have also seen her thesis and it is very impressive. I do feel you have here a very able worker with a balanced judgment and enough experience to do really good work in the future. I do hope that she will be found a really suitable job in India. It seems to me most desirable that she should be in a largish group at your institute rather than isolated somewhere. ওই পাশারটা আসছে না কেন, ডান দিকেরটা? আচ্ছা, Bibha Chowdhuri joined করলেন with reference to your interview with the Professor Tyler. I am directed to offer you the post of a research fellow in experimental physics in this institute. মাইনেটা শোনো, is 410 per month. এটা কিন্তু স্কলারশিপ নয়। He is joining as a lecturer. তখনকার রিসার্চ ফেলো বলা হতো। It's a permanent position in an institute. In a Bose institute, when we joined in Bose institute, we called research fellow. পরে তার নামগুলো হয়েছে লেকচারার। তখন ছিল রিসার্চ ফেলো, রিডার আর প্রফেসর। আমাদের ইনস্টিটিউট ছিল এখানেও তাই। সো রিসার্চ ফেলো ইন এক্সপেরিমেন্টাল ফিজিক্স ইন দিস ইনস্টিটিউট অন রুপিস 410 per month, plus the usual cost of living allowances, ইত্যাদি। And she joined there in TIFR, Tata Institute of Fundamental Research. এবং ফান্ডামেন্টাল রিসার্চ তোমরা জানো এখন মুম্বাইতে আছে। প্রথম এটা শুরু হয়েছিল, যেটাকে আঁতুরঘর বলা হয়, দ্যাট ইজ ইন দ্য ইন্ডিয়ান সায়েন্স ব্যাঙ্গালোর, সেখানে প্রথম প্রতিষ্ঠা হয়। তারপর এটা মুম্বাইতে মুভ করে চলে আসে। টিআইএফে জয়েন করলেন 1940। এই ভারতবর্ষ উনি জয়েন করলেন এবং আমাদের মতে বা ঐতিহাসিক যারা তাদের মতে হচ্ছে ওর বঞ্চনার শুরু এই ভারতবর্ষে ফেরা থেকে। তার আগে দেখেছি অন্তত যখন she was in England, there is a published journalist published something on her achievement in a newspaper. But after she returned from here, nothing was published, not even after her death. There is no obituary nowhere. তারপরে উনি মাঝখানে কিছু বিভিন্ন জায়গায় ঘুরেছেন, আমি আর টাইমের হয়ে ওগুলোর মধ্যে যাচ্ছি না। তারপর উনি পিআরএল, যখন বিক্রম সারাভাই পিআরএল করেন, বিক্রম সারাভাই ওকে ওখানে নিয়ে যান এক্সপেরিমেন্ট করার জন্য, এবং কোলার গোল্ড মাইনের এক্সপেরিমেন্টের সঙ্গে যুক্ত ছিলেন। ওখানে বলি যখন উনি পিআরএল ছিলেন, এটা আমি দেখানোর উদ্দেশ্য হয়েছে, তোমরা জানো লাস্ট উইকে কস্তুরী রঙ্গন, যিনি ইসরোর চেয়ারম্যান ছিলেন, ফর্মার চেয়ারম্যান, তিনি মারা গেছেন। এবং এটা আমি দেখানো সেই জন্যই উদ্দেশ্য, তার প্রতি শ্রদ্ধা জানিয়েও এটা, যে কস্তুরী রঙ্গন কিন্তু বিভা চৌধুরীর ছাত্র ছিলেন যখন উনি পিআরএল এ ছিলেন। উনি কি লিখছেন? When I joined PRL in 1963 as a graduate student, I had a good fortune to be taught by Dr. Bibha Chowdhuri, one of the senior faculty members at PRL. She was an extremely serious teacher who prepared lectures on nuclear physics and cosmic rays meticulously and delivered lucidly. She was very caring for all of us and spared no pains to clarify all our doubts. Her homework assignments were unique, compelling students to use the basic understanding of the subject and think originally. In a way, this prepared us for the more rigorous demands of research activity, and that sought to bring to bear originality, out-of-box thinking, and ability to apply principles or ideas from different subject themes, among others. Teaching and mentoring by tutors like Dr. Bibha Chowdhuri considerably influenced my little life positively. I remember her with gratitude and respect. এটা উনি কস্তুরী রঙ্গন লিখেছিলেন। কস্তুরী রঙ্গন কত বড় হয়েছিলেন তোমরা জানো। এটা আমাদের যে ইন্ডিয়ান এডিশন আছে তার পেছনের পাতায় এটা রয়েছে আর কি, এই উক্তিটা।
উনি কিন্তু যতদিন বেঁচে ছিলেন কোনো সম্মান পাননি, মারা গেছেন সম্মান পাননি। উনি মারা যাওয়ার পরে এগুলো সব আমাদের বই ছাপা হয়েছে 2018, তারপর থেকে আসতে শুরু করেছে। 2019-এ উনি প্রথম যেটা বললাম তোমাদের, তার নাম বিভা, এটা হয়েছে। তারপরে এবং এর আগে পর্যন্ত এক বিজ্ঞান বিদুষী এই 75 বছর ভারতবর্ষের ইতিহাস, স্বাধীনতার 75 বছর উপলক্ষে অনেক বই বেরোচ্ছে। এই 3টে বই বেরিয়েছে, 75 ফাউন্ডার্স অফ মডার্ন সায়েন্স ইন ইন্ডিয়া, বিজ্ঞান বিদুষী, ওমেন ইঞ্জিনিয়ার্স ইন ইন্ডিয়া। প্রত্যেকটাতেই বিভা চৌধুরী সম্বন্ধে কিছু আছে, হয় আমার লেখা অথবা অন্য কারো লেখাও থাকতে পারে, আমি জানি না, কিন্তু লেখা আছে এই। কিন্তু মজা হচ্ছে এর আগে যত বই বেরিয়েছে ওমেন সায়েন্টিস্ট দিয়ে অনেক বই বেরিয়েছে, একটা নয় একাধিক বই বেরিয়েছে, কোনোটাই কিন্তু বিভা চৌধুরীর নাম ঢোকেনি। এই প্রথম কোনো বইয়ের নাম ঢুকলো এই প্রথম। তারপরে উনি যেগুলো আরেকটা পেয়েছেন, সেটা আরও কিছু কিছু অনার্স হয়েছে, যেমন ডিপার্টমেন্ট অফ সায়েন্স টেকনোলজি 11টা চেয়ার প্রফেসর মহিলাদের নামে চেয়ার প্রফেসর দিয়েছেন। তার মধ্যে একটি চেয়ার প্রফেসর, ওয়ান চেয়ার প্রফেসর ফর দ্য ফিজিক্স ইজ নেমড বিভা চৌধুরী, বিভা চৌধুরী চেয়ার অফ ফিজিক্স। টিআইএফআর যে বইটার কথা বললাম, টিআইএফআর ইন collaboration with the Alumni Association published the Indian edition of the book, Jewel Unearthed. Physical Research Laboratory, where she worked, started an annual lecture in memory of Bibha Chowdhury. এগুলো হচ্ছে সবই উনি মৃত্যুর পরে পেয়েছেন। যাই হোক, মৃত্যুর পরে এগুলো কোনো ভালো কাজ তো বৃথা যায় না। আলটিমেটলি শি গট রেকগনাইজড। তিনি হয়তো দেখতে পাচ্ছেন না, হয়তো জানি না, হয়তো লোকে বিশ্বাস করে, লোকে আমাদের হিন্দু মাইথোলজিতে বলে লোকে মারা হয়ে মৃত্যু হলে তারা হয়ে যায়, হয়তো ওই তারা থেকে উনি দেখছেন বিভা চৌধুরী সম্বন্ধে এত আলোচনা হচ্ছে। ধন্যবাদ, এর বিষয়ে আমার কিছু বলার নেই। যদি কারো কিছু প্রশ্ন থাকে, দু একটা প্রশ্ন আমি উত্তর দিতে পারি। এটা বন্ধ করে দাও। From the audience, if you all have any questions, sir is here to answer your doubts. Is there anybody who wants to ask any question? Okay. Sir, I had one question. The thing is that the cosmic rays, you say they appear on the photoplate. How exactly do they appear? Like any visualization, when they fall on the... So, okay, tell again, what is your question? My question was that when they were capturing the cosmic rays on the photoplates, how does it exactly happen? Okay. When the cosmic rays, the high energy particles, so interact with the atoms of the photographic plate. You know, the photographic plate contains the mercury and bromide. Mercury bromide is a normal plate constituent. So interacts with the mercury nucleus, it interacts with the bromine nucleus. And then they scattered by those atoms. And then we got the tracks. So these are the scattered trunks from the nucleus of the element of the present in the photographic plate. Okay. So is there anybody who wants to ask any further question? Anybody, any more doubts? Okay. You have told about the Mason particles as well as all the particles inside the atoms. So what are the Mason particles and how they interact between the protons and the neutrons? Okay, that's a very difficult question. You have to understand quantum mechanics first. What you say that what Yukawa said, that I can tell you in a very simple way, that the meson that we are talking about is transferring between the two protons, from one proton to another and then this proton to another. So this is like the ping pong ball. One is throwing it to another proton, it throws it again. Then the question is, when this proton throws the meson ball, its mass will be less. And when it receives, its mass will be large. But we do not find the proton mass remain the same. We do not find the proton mass is larger or smaller. The same thing. Then Yukawa explained that this is only because of these particles follow the quantum mechanics. These are very small particles. You cannot understand the general particles like you see in the
cricket ball or football or whatever it is. So it's a very small particle, and they follow not the classical mechanics, they follow the quantum mechanics. And quantum mechanics say there is an uncertainty principle. So that's nothing is, if you, uncertainty says, if I see you are present here, I don't know what you are doing. If I know what you are doing, I do not know where you are. There is an uncertainty principle. If you know one, you do not know exactly the other one. So this is the same thing. They do not know. But the basic thing is that this is the force acting between these two protons. One is leaving, one is capturing. But is the charge is transferring through the positron, means changing from, means proton? Positron is that positively charged with like an electron. Positron, there is no question of positron. It's a mesotron that is transferring between the two protons. One proton is leaving, then it is capturing another proton, then it is leaving, it is again capturing. So in the overall, the proton mass remains, the charge remains the same. That is the basic principle. The mass remains the same. Okay. And I have a second question, that the cosmic rays which are flowing through all the universe, it's hitting other planets, and they how they scatters. When going to the Means other, it is affected by the gravitational, all the atmosphere condition of that planet. then you have to go to the planet and to see what the cosmic rays are coming and how we are interacting with the atmosphere. Yes, cosmic rays are coming everywhere. It is coming on the Earth and other planets also. But we do not know what are the effect of the cosmic rays in other atmosphere in other planets. We do not know yet that. Okay. It affects the environment also. This cosmic rays Affects the environment. It is the charged particle. So when it goes to the charged particle, it produces another charged particles. Then what you can ask me, we talk about the environment, whether the charged particle is injurious to my health. If that is your question, how we are getting affected or not, then the question is no. The amount of charge, amount of energy that is passing through your body at that moment. I am standing here, the cosmic rays are coming through me, you, everybody. But that amount of radiation, that amount of dose is not injurious to my health. Okay? every object has cosmic rays. What? Every object means light is also having its own cosmic rays. No. Cosmic rays coming from not from this earth. It is coming outside the earth. It might be from the sun, it from the other galaxy, it might be from the black hole, it might be supernova, everything. No. That's why that experiment was done. That it is not in the terrestrial radiation. It is ready. That experiment was done with high altitude. The Victor Hess did the experiment to see that the radiation is not belongs to the earth. It is coming from something else, something higher up. Thank you, sir. Thank you so much. So, do we have any other questions from anyone? Okay, I'll come to you. My name is Shanadipal from St. James School, and I was asking that what are actually cosmic rays? Are they a particle or a type of a wave, or are they both? Okay. In our physics, everything is a particle, everything is a wave. If you go to the physics that much, in the quantum mechanics, everything is particle, everything is wave. Cosmic rays are essentially charged particles, as I said, is the protons, mainly protons, and other charged particles, and they produce other particles when they interact with the atmosphere. Okay. Sir, I also have a second question. So, during the experiment, when the mesotrons or the meson were discovered, were there any other particles discovered, and if they were discovered, did they interfere with the observation? No, when I am talking about the era in the 1940 something like that, then the meson was discovered, and later on there are many other particles like other particles are discovered. Different kind of mesons discovered, different kind of ions and other particles discovered. There is in later years with the improvement of scientific developments. Okay. Thank you, sir. Sir, I'm Swam Mukherjee from St. James School, and I have heard about particles called quarks, sir. Sir, I have also heard about particles called gluons, which make the protons and the neutrons stick to each other in the nucleus. Sir, does it have any relation with the mesotron or the particles you discussed
which cause the binding factor in the nucleus, sir? No, what you are talking about, you are going deep inside the nucleus now. The gluons and this thing. They are not like just the nucleus. You are going deep, deep, deep inside the nucleus. You are looking at the structure of the proton, structure of the neutron. What we are discussing so far, just proton, neutron, the two balls. And now where you are talking about the gluons and other thing, these are the different types of, you are now probing the proton, neutron itself. And then there are gluons, there are other particles that makes the proton, that you are talking about. Yes. Sir, I have another question, sir. So you talked about how the cosmic radiation first decreases when we move upwards, and then it increases back again, like very highly when we reach higher altitudes. Sir, can you please explain this in a greater detail? As I said, that there are radiations present here. We are standing here. There are electric charges present in this room. Then if you see in a electroscope vacuum, if you assume that there is no electric charge, and if it is in a vacuum, then from where the charge is coming? This charge is coming from the earth. And yes. What is the source? Then source might be the radioactivity. You know that even the bricks contain the radioactive potassium-40, which emits the radiation. That means, so scientists thought that whether this charge that we are receiving in an electroscope, is it only from the radiation coming from the earth, or it is outside? That was the question. So then they started experiments. If we go up at high altitude, then it will decrease, everywhere it will decrease. There will be no increase. Yes. So they found after certain height, they found that the initially decreases intensity of the electroscope variation, the intensity of the electric charge decreasing. But after reaching certain height, they started increasing. And as we go up and up, the intensity is increasing. Then they showed that it is not from the earth, because I am far away from the earth and I am going close to the space. So it is coming from the outside. That is the reason. That is all the cosmic. Understood, sir. Thank you, sir. I think I'll take just one more question. So one of you raised your hand from... Yes. Sir, I'm Sondipan Das from Holy Palace Multipurpose Institute. My question is, what is boson? What is boson? Okay. All the fundamental particles, they have been classified by two subdivisions, two types. One follows the Bose-Einstein statistics, another follows the Fermi-Dirac statistics. What Bose-Einstein statistics says, if there is different states of matter, then Bose-Einstein statistics said you can, in any state, there are there is no limit of the number of particles can stay. For example, you are sitting here in a one chair, one person. In your chair, maybe 20 students can sit there. That is the Bose-Einstein statistics. It says any number of particles it can accommodate in any state. Where Fermi-Dirac statistics says that no, only one boy or one particle will sit on the chair. So this is the difference between the Fermi-Dirac statistics and Bose-Einstein statistics. The particles that follow the Bose-Einstein statistics, that they do not follow the number of particles occupying any space, any number of particles, that is called the bosons, or those particles which follow the Fermi-Dirac statistics like electron, they are the fermions. So there are two classes of particles. It's two distinct divisions. One is bosons and another is fermions. Okay? Okay, sir. Thank you, sir. So thank you so much, sir. Thank you, students, for your interaction. Another question. Request the students to remain seated, please, for a while. Next, I'll tell you what to do. Thank you, sir, for your nice presentation in such a way. Let's have a big clap for Professor S.C. Roy. Thank you. On behalf of Birla Industrial and Technological Museum, Kolkata, it's a privilege for me to offer the vote of thanks on the occasion of the inaugural public engagement lecture on the topic, A Star Called Bibha, Celebrating the Life of a Forgotten Physicist. At the very beginning,
We convey our sincere thanks to Professor Suprakash Chandra Roy, Chairman, Steering Committee, National Science and Technology Digital Archives, Member, National Commission on History of Science, INSA, former Professor and Chairman, Department of Physics, Bose Institute, Kolkata, for hosting the inaugural public engagement lecture. Sir, your presence will act as a morale booster for all of us who are present today, like participants, viewers, and obviously organizers as well. Thank you very much, sir. We convey our sincere thanks to Professor Chondrima Saha for presiding over the lecture session and delivering the keynote address. We are thankful to our director, Sri Arnab Chatterjee, who organize such different kinds of lecture sessions and other programs under his care and guidance. We are really grateful to the respected teachers, guardians, parents, and the head of the institutions who have taken the load and pain to bring the students to BITM today. Our heartfelt thanks go to the very special member of these events, and they are our students, who are the core essence of the program. They found their time to come here today at BITM while maintaining their regular curricular activities. Our sincere thanks go to the friends coming from press and media who always try their best to cover our all the events that are organized here at Birla Industrial and Technological Museum. We are very much thankful to this august audience who are with us and definitely enjoyed today's program. Our sincere thanks also go to all the colleagues of BITM to organize this event. In fact, we want to thank everybody associated with this program in one way or the other. Thank you all. Thank you very much. Now, I would like to request